ড্রামা শুরুতেই দেখা যায় এক সায়েন্টিস্ট চীনের হাতে থাকা এমআর বাচ্চার রিপোর্টগুলো দেখে তার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। সে উত্তেজনার সাথে বলে যে এই বাচ্চা সাধারণ কেউ নয়, একেবারে জিনিয়াস হতে চলেছে। কথাটা শুনে এমা শুধু শান্তভাবে জানায়, আমি ওসব কিছু চাই না, আমার বাচ্চা শুধু হেলদি থাকলেই আমি খুশি। আমি এখন ডাক্তারের কাছে চেক আপের জন্য যাচ্ছি। কিন্তু সেই সায়েন্টিস্ট মিস্টার ওং তার রাস্তা আটকে দাঁড়ায়, একেবারে সোজা সাপটা প্রস্তাব দেয়, তোমার বাচ্চাটা আমাকে বিয়ে দাও, আমি আমার সব কিছু তোমার নামে করে দেব। এই অদ্ভুত আবদার শুনে এমার মাথায় রক্ত চড়ে যায়। সে সাফ জানিয়ে দেয়, আমার বাচ্চাকে আমি কোনো এক্সপেরিমেন্টের জন্য স্যাক্রিফাইস করতে রাজি নই। পরিস্থিতি বেগতিক দেখে ওং তার চামচাদের ইশারা করে এগোতে থাকে, কিন্তু এমাও কাঁচা প্লেয়ার নয়। সুযোগ বুঝে ওংয়ের হাতে পিন ফুটিয়ে সেখান থেকে চম্পট দেয়। ওংয়ের লোকেরা তার পিছু ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে এমা একটা সমুদ্রের ধারে এসে আটকে যায়। ওংয়ের লোকগুলো তাকে ঘিরে ধরে বিদ্রুপ করে বলে, এবার কোথায় যাবি? নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না দেখে এমা সমুদ্রে ঝাঁপ দেয়। অন্যদিকে গল্পের হিরো লু ইউ চেন ঘুমের মধ্যে একটা পুরনো স্মৃতি দেখে চমকে ওঠে। তার আবছা মনে পড়ে একদিন একটা মেয়ে তাকে ড্রাগ দিয়ে তার সাথে রোম্যান্স করেছিল, আর সেই মেয়েটা ছিল এমা। এই বিশ্রী স্বপ্নটা দেখে সে ঘাবড়ে ঘুম থেকে জেগে ওঠে। 6 বছর কেটে গেছে। এমার ছেলে মিনহো এখন 5 বছরের এক বিস্ময় বালক। এই বয়সে সে যা যা অ্যাচিভ করেছে তা বড় বড় লোকেরাও করতে পারে না। সে ছিল এক সত্যিকারের জিনিয়াস। সকালে ঘুম থেকে উঠেই মিনহোর ফোনে বিজনেস মিটিংয়ের মেসেজ আসতে শুরু করে। সে রেডি হয়ে বাইরে আসতেই দেখে এমা তার জন্য নাস্তা বানাচ্ছে। টেবিলে বসে মায়ের দিকে তাকিয়ে মিনহো মনে মনে ভাবে, আমার মা দেখতে কি সুন্দর আর কতটা অসাধারণ, কিন্তু জীবনে শুধু একটা বরেরই অভাব। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, আপনার বাবার ইনফরমেশন পাওয়া গেছে। এমা ব্রেকফাস্ট হাতে নিয়ে এসে বলে, নাস্তা করেই আমি তোকে কিন্ডারগার্টেনে দিয়ে আসব। কিন্তু মিনহো তার বিজনেস ব্যাগটা তুলে নিয়ে গম্ভীরভাবে বলে, আজ আমাকে কোম্পানিতে যেতে হবে, অনেক কাজ আছে। কথাটা শুনেই এমা খপ করে তার কান ধরে নিজের কাছে টেনে আনে আর ধমক দিয়ে বলে, তোর জন্য এখন পড়াশোনা করাটাই বেশি দরকার, চুপচাপ কিন্ডারগার্টেনে যাবি। এরপর তার বিজনেস ব্যাগ কেড়ে নিয়ে কাঁধে স্কুলের ব্যাগ ঝুলিয়ে দেয়। স্কুলে মিনহো মন দিয়ে বই পড়ছিল। একটা মিষ্টি মেয়ে তার কাছে এসে তার খেলনাগুলো দেখে খুব ইমপ্রেস হয়, কিন্তু তখনই ইউজো নামে এক বজ্জাত ছেলে এসে মিনহোর বইটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মিনহো কোনো রিয়্যাক্ট না করে আরেকটা বই বের করে পড়তে শুরু করে। এটা দেখে ইউজো আরও রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে বলে, আমার মা বলেছে যাদের বাবা নেই তারা একদম বেকার হয়, তাই তুই আমাদের সাথে থাকতে পারবি না, তোর মাও খুব খারাপ। এই কথাটা শোনার পর মিনহোরা সহ্য হয় না, সে সপাটে ইউজোকে এক ঘা বসিয়ে দেয়। এরপর টিচার দুজনের মাকে স্কুলে ডেকে পাঠায়। ইউজোর মা সং মিরা এমাকে দেখেই জাততাতিভাবে অপমান করতে শুরু করে। সে চিৎকার করে বলে, তোকে আর তোর ছেলেকে আমার সামনে এক্ষুনি মাফ চাইতে হবে। কিন্তু এমাও দম্বার পাত্রী নয়, সে স্পষ্ট জানিয়ে দেয়, ভুলটা তোমার ছেলের, তাই মাফি তোমাকেই চাইতে হবে। মীরা অহংকারের সাথে বলে, তুই জানিস আমি কে? আমি লু ফ্যামিলির লোক। লু ফ্যামিলির নামটা শুনেই মিনহোর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মনে মনে বলে, বাবাকে টেস্ট করার সময় এসে গেছে। এই ভেবে সে স্কুল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইউচেন তার কোম্পানির ট্যাঙ্গেট গ্রুপে পৌঁছতেই ম্যানেজার তাকে জানায় যে তার ঠাকুমা তার জন্য অপেক্ষা করছেন, আর তিনি নাতির ঘরের নাতি দেখার জন্য এতটাই ক্ষেপে আছেন যে কোম্পানির পরিবেশ গরম হয়ে আছে। ইউচেন বিরক্ত হয়ে বলে, আমাদের ফ্যামিলিতে তো একটাই বংশধর, আমি কোত্থেকে তাকে গ্রেট গ্র্যান্ডসন এনে দেব। ঠিক তখনই একটা হেলিকপ্টার এসে কোম্পানির ছাদে ল্যান্ড করে, আর তা থেকে স্টাইল করে মিনহো নেমে আসে। সে সোজা ইউচেনের সামনে এসে ঘোষণা করে, আপনিই আমার বাবা। ইউচেন তাকে দেখে তার ছেলের হাসি হেসে বলে, এরকম কথা বলার জন্য রোজ এখানে অনেকে আসে, ভালো চাও তো কেটে পড়ো। মিনহো একটু না ঘাবড়ে বলে, আমার কাছে রিপোর্ট আছে। সে ফাইলটা ইউচেনের দিকে এগিয়ে দিতেই মীরার ফোন আসে। মীরা জানায় যে কিন্ডারগার্টেনে ইউজোর মারামারি হয়েছে। ইউচেন বিরক্ত হয়ে ম্যানেজারকে মিনহোকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যানেজার মিনহোকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো বাবু? মিনহো স্মার্টলি উত্তর দেয়, আমি কিন্ডারগার্টেনে পড়ি, আর এই ফাইলটা আমার বাবাকে দিয়ে দেবেন। ঠিক সেই সময় ইউচেনের ঠাকুমা বাইরে আসার পথে মিনহোকে দেখতে পান। তিনি মনে মনে ভাবেন, ছেলেটা তো দেখতে একদম আমার ইউচেনের ছোটবেলার মতো। কিন্তু তিনি বাইরে আসতে আসতেই মিনহো চলে যায়। ঠাকুমা এসে জিজ্ঞেস করেন, বাচ্চাটা কে ছিল? ম্যানেজার জানায়, সে বলছিল মিস্টার লু নাকি তার বাবা, আর এই ফাইলটা দিয়ে গেছে। ঠাকুমা ফাইলটা খুলতেই ডিএনএ রিপোর্টটা তার চোখে পড়ে। স্কুলে তখনও মীরা আর এমার মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমা ইউজোকে দেখে বলে, তোমার ছেলের চোখগুলো কীরকম নিষ্প্রভ দেখেছ? ওর চিকিৎসা করানো উচিত।
এই কথায় মীরা তেলে বেগুনে জ্বলে ওঠে। তুই আমার ছেলেকে পাগল বলছিস? বলে সে এমাকে মারতে গেলে এমা তার হাত ধরে ফেলে আর বলে, আমি তোমার ছেলের জন্য চিন্তিত, তাই বললাম। মীরা তাকে ধাক্কা দিতেই ইউচেন এসে এমাকে ধরে ফেলে। মীরা তাকে দেখে আহ্লাদি হয়ে বলে, তুমি এসে গেছো, এবার তুমি ওকে উচিত শিক্ষা দাও। এমা ভাবে তার মানে ইউচেনই ইউজোর বাবা, কিন্তু অবাক ব্যাপার, তারা একে অপরকে চিনতে পারে না। ইউচেন টাকার গরম দেখিয়ে বলে, তোমার কত টাকা চাই, ব্যাপারটা এখানেই শেষ করো। মীরা অবাক হয়ে বলে, তুমি ওকে টাকা কেন দেবে? ইউচেন শান্তভাবে উত্তর দেয়, আমি ইউজোকে চিনি, ওর পার্সোনালিটি কেমন আমি জানি। মীরা তখন এমাকে খোঁচা দিয়ে বলে, এই মেয়ের পিছনে সময় নষ্ট করো না, এর বাচ্চার তো কোনো বাবাও নেই। ঠিক সেই মুহূর্তে ঠাকুমার ফোন আসে। তিনি রিপোর্টে জানতে পেরেছেন যে মিনহো তারই গ্রেট গ্র্যান্ডসান। তিনি খুশিতে গদগদ হয়ে ইউচেনকে ফোন করে বলেন, যে বাচ্চাটা তোর সাথে দেখা করতে এসেছিল ও তোরই ছিলে। ইউচেন তার নাম জিজ্ঞেস করতেই ঠাকুমা ফাইল থেকে পড়ে বলেন, চিন মিনহো। আর তখনই মিনহো তাদের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু ইউচেন তাকে দেখার আগেই টিচার তাকে ক্লাসে নিয়ে যায়। হঠাৎ ঠাকুমার শরীর খারাপ লাগতে শুরু করলে ইউচেন সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর মীরা এমার দিকে 200 টাকা ছুঁড়ে মেরে বলে, তোরা তো গরিব, এটা তোর কাজে লাগবে। এমা টাকাটা তুলে নিয়ে তার সাথে আরও 200 টাকা যোগ করে মীরার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই টাকা দিয়ে নিজের ছেলেকে একটু আদব কায়দা শিখিয়ে দিও। এই বলে সে সেখান থেকে চলে যায়, আর মীরা রাগে জ্বলতে থাকে। বাড়িতে ঠাকুমা ইউচেনকে রিপোর্টগুলো দেখিয়ে বলেন, আমি আমার ডাক্তারকে দিয়েও কনফার্ম করিয়েছি। ইউচেন তখন ভাবতে থাকে, তার মানে সে রাতের মেয়েটা সত্যি প্রেগনেন্ট ছিল, আর এই বাচ্চা তারই। ম্যানেজার তাকে জানায় যে মিনহো এখন কিন্ডারগার্টেনে আছে। তারা তখনই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এমা মিনহোকে বকাঝকা করছিল, তুই আবার স্কুল পালিয়েছিলি কেন? মিনহো উত্তর দেয়, আমি আমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম। এমা অবাক হয়ে বলে, তুই তাকে কেন খুঁজছিস? মিনহো আবেগপ্রবণ হয়ে বলে, আমি আপনার জন্যই তাকে খুঁজছি। এমা আর কথা না বাড়িয়ে তাকে গাড়িতে বসিয়ে দেয়। ইউচেনও সেখানে পৌঁছায়, কিন্তু অল্পের জন্য মিনহোকে দেখতে পায় না। ম্যানেজার জিজ্ঞেস করে, আপনি কি মেয়েটাকে খুঁজতে চান? ইউচেন ঘৃণা ভরে বলে, কোনো দরকার নেই, ও আমাকে ড্রাগ দিয়ে টাকা দাবি করেছিল, আমি ওকে আমার বাচ্চা দেব না। ঠিক তখনই সে গাড়িতে বসা এমাকে দেখতে পায়, কিন্তু চিনতে পারে না। এমা গাড়ি নিয়ে চলে যাওয়ার পর সে ম্যানেজারকে নির্দেশ দেয়, যাও মিনহোর সব ইনফরমেশন নিয়ে এসো। কিন্তু মিনহো ততক্ষণে নিজের সব ইনফরমেশন হাইড করে দিয়েছে, তাই ইউচেন স্কুলের ডেটাবেসে কিছুই খুঁজে পায় না। রাতে তারা ডিনারের জন্য এক জায়গায় যায়। মিনহো আর তার ম্যানেজার কথা বলছিল, ইউচেন আপনার ইনফরমেশন বের করার আগেই আমরা সব ডেটা সরিয়ে দিয়েছি। এমা খাবার নিয়ে এসে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? মিনহো অভিমানের সুরে বলে, আমি আপনার জন্য 5 স্টার রেস্টুরেন্ট বুক করেছিলাম, কিন্তু আপনি এখানে ডিনার করছেন। এমা তাকে বোঝায়, তুই এখনো ছোট, এখানকার খাবারই ভালো। তখনই এমা শুনতে পায় পাশের টেবিলের লোকেরা আলোচনা করছে যে টাঙ্গে গ্রুপের সিইও তার ছেলেকে খুঁজছে, আর যে খুঁজে দেবে তাকে 1 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। মিনহো মনে মনে চিন্তায় পড়ে যায়, বাবার কি তাহলে আরও কোনো ছেলে আছে? যদি তার অন্য বউ বাচ্চা থাকে তাহলে আমার কি হবে? আর এমা ভাবছিল সে মিনহোকে কিভাবে জানাবে যে তার চাকরিটাও টাঙ্গে গ্রুপেই হয়েছে। ইউচেন বাড়ি ফিরতেই ঠাকুমা জিজ্ঞেস করেন, আমার নাতিকে পাওয়া গেল? সে না বলতেই ঠাকুমা রেগে গিয়ে বলেন, তুই একটা অকাজের। মীরা তখন তেল মারার জন্য বলে, আপনি রাগ করবেন না, কিছু মহিলা টাকার জন্য নিজের বাচ্চাকেও ব্যবহার করে। আজকেই তো স্কুলে এক মহিলার সাথে দেখা হলো যে আমাকে 1 লাখ টাকা দাবি করছিল। ইউচেন এই কথা বিশ্বাস করে ফেলে আর ভাবে, কি লোভী মহিলা, ও আবার কি করে ভালো মা হবে। পরের দিন এমা তার নতুন চাকরির জন্য স্কুটি নিয়ে অফিসের দিকে রওনা দেয়। টাংরে গ্রুপে তার সেক্রেটারি হিসাবে চাকরিটা কনফার্ম হয়েছে। হঠাৎ 2টো দামি গাড়ি এসে তার পথ আটকায়। গাড়ি থেকে মিনহো নেমে এসে তার উপর হুকুম চালায়, আপনি কোথায় যাচ্ছেন? এমা মনে মনে নিজেকে সাহস দিয়ে বলে, আমি ওর মা, আমি কেন ভয় পাবো? সে মিনহোকে জানায়, আমার চাকরি হয়েছে, আমাকে টাকা কমাতে হবে। মিনহো বলে, তার জন্য তো আমি আছি, আপনি শুধু জীবনটা এনজয় করুন। এমা বোঝায়, আমি এখন ঠিক আছি, অনেক কষ্টে টাঙ্গে গ্রুপে আমার চাকরিটা হয়েছে। টাঙ্গে গ্রুপ নামটা শুনতেই মিনহোর মাথায় আসে, ওটা তো বাবার কোম্পানি। আর এই সুযোগেই এমা স্কুটি নিয়ে পালিয়ে যায়। মিনহোর সাথে সাথে তার ম্যানেজারকে বলে, টাঙ্গে গ্রুপ আমাদের সাথে একটা প্রজেক্টে কাজ করতে চাইছিল, তাই না? মিটিংয়ের জন্য হ্যাঁ বলে দাও, আমি নিজে গিয়ে ওদের কোম্পানি আর বসকে দেখে আসব।
এমা তাড়াহুড়ো করে কোম্পানিতে ঢোকার সময় ইউচেনের সাথে ধাক্কা খায়। ইউচেন তাকে দেখেই বিদ্রূপ করে বলে, টাকা নেওয়ার জন্য এত দূর চলে এলে? এমা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের টাকার কথা বলছেন? আপনিও কি এই কোম্পানিতে কাজ করেন নাকি আমাকে বিরক্ত করছেন? এই বলে সে 10,000 ইউয়ান বের করে দেয়। ইউচেন আরও রেগে গিয়ে বলে, পুরো 1 লাখ ফেরত দাও, যা তুমি কাল স্কুলে মীরার থেকে নিয়েছিলে। ঠিক তখনই মীরা সেখানে এসে এমাকে দেখে বলে, তুই এখানে কি করছিস? এমাও পাল্টা চালে বলে, শুনলাম তুমি নাকি আমাকে 1 মিলিয়ন দিয়েছো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা আসেনি। মীরা ভয় পেয়ে যায় যে ইউজেনের সামনে তার ঝুট ধরা পড়ে যাবে। সে কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এমা হুমকি দেয়, মিথ্যে বললে আমি টিচারের থেকে সিসিটিভি বুটের চেয়ে নেব। এতে মীরা চুপসে যায়, আর ইউজেন বুঝে যায় যে মীরাই মিথ্যে বলছিল। তখনই ম্যানেজার এসে জানায় যে এমা আমাদের নতুন সেক্রেটারি। ইউচেন মীরাকে বলে, যেহেতু এমা টাকা পায়নি, ওর অ্যাকাউন্টে 1 লাখ ট্রান্সফার করে দাও। তারপর সে এমাকে নিয়ে নিজের কেবিনে চলে যায়। মীরা রাগে ফুঁসতে ফুঁসতে ভাবে, এবার যখন এই কোম্পানিতে এসেছিস তো চাকরি করা আমি হারাম করে দেব। কেবিনে ঢুকিয়ে এমা ভয়ে ভয়ে ভাবছিল প্রথম দিনই চাকরিটা না চলে যায়। ইউজেন তাকে বলে, আমার জন্য একটা লিগ্যাল রিপোর্ট তৈরি করো, যেখানে লেখা থাকবে যে আমি আমার বাচ্চার মাকে 100 মিলিয়ন ইউএন ক্ষতিপূরণ দেব। তবে বাচ্চাটা আমার সাথেই থাকবে, আর ওর মা সপ্তাহে মাত্র 1 দিন দেখা করতে পারবে। কথাটা শুনে এমার মনে হলো, কি অদ্ভুত লোক রে বাবা। যাক বাবা, আমার ছেলের বাবাটা অন্তত এমন নয়। ইউচেন ওর মুখের ভাব দেখে বলে ওঠে, কি মনে মনে আমাকে গালি দিচ্ছ নাকি? এমা তড়িঘড়ি করে সামলে নিয়ে বলে, না না, আমি তো ভাবছিলাম আপনি কত মহানুভব। ইউচেন তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। একটু পরেই ম্যানেজার এসে জানায় যে চীন কোম্পানি কোঅপারেশনের জন্য রাজি হয়ে গেছে এবং তারা কাল দেখা করতে আসবে। রাতে ডিনার করার সময় মিনহো তার মায়ের কাছে দিনের রিপোর্ট চায়। তোমার দিনটা কেমন কাটলো? এমা তাকে সবটা খুলে বলে, এমনকি মীরার কাছ থেকে পাওয়া 1 লাখ টাকার কথাও। সবটা শুনে মিনহো মনে মনে হাসে, যাক, মা তাহলে আজ খুশি, বাবা তাহলে প্রথম পরীক্ষায় পাশ করে গেল। পরদিন কোম্পানিতে সাজ রব। ইউচেন সবাইকে ডেকে কড়া নির্দেশ দেয়, সবাই নিজের প্রস্তুতি ফাইনাল করে রাখো, মিস্টার চিনকে আমরা কোনোভাবেই নারাজ করতে পারি না। এমা মনে মনে ভাবে, ভাগ্যিস মিনহো আজ কিন্ডারগার্টেনে আছে, না হলে ওর আসল পরিচয়টা সবার সামনে ফাঁস হয়ে যেত। ইউচিন বলতে থাকে, মিস্টার চিন এতদিন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন, এখন উনি সময় করে নিজে আমাদের সাথে দেখা করতে আসছেন। এইসব কথা আড়াল থেকে মীরা শোনে আর মনে মনে প্ল্যান আটে, যদি আমি মিস্টার চিনের ঠিকঠাক যত্ন নিতে পারি তাহলে ইউচিনও ইমপ্রেস হয়ে যাবে। সে এগিয়ে সে সানাইকে হুকুম দিতে শুরু করে, মিস্টার চিন যেন বেস্ট সার্ভিসটা পান। এমা পাশ কাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই মীরা তাকে খপ করে ধরে বলে, বিশেষ করে তুমি ওর দেখাশোনা করবে। এমা অগত্যে হায় বলে দেয়। কিছুক্ষণ পর মিনহো হেলিকপ্টারে করে এসে পৌঁছায়, কিন্তু গেটে মাকে দেখেই চট করে গাড়িতে আবার লুকিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইউচেনের কাছে ফোন আসে, আপনার ছেলে কি পাওয়া গেছে? সে দ্রুত সেখান থেকে চলে যায়। গাড়ির ভেতর মিনহোর টেনশনে ঘেমে যায়, আজ যদি মার হাতে ধরা পড়ি যে আমি স্কুল বাঙ্ক করেছি, তাহলে আমার কপালে শনি আছে। ইউচেন গিয়ে দেখে ওটা মিনহো নয়, অন্য কোনো বাচ্চা। সে হতাশ হয়ে ভাবে, মিনহোর খোঁজ পাওয়াটা এত মুশকিল কেন হচ্ছে? কোথায় যে গেল ছেলেটা? অন্যদিকে মিনহো ম্যানেজারের সাহায্যে মায়ের নজর এড়িয়ে চুপি সারে কোম্পানিতে ঢুকে পড়ে। সে মনে মনে ভাবে, যাক, ম্যানেজার কাকা মাকে ভালোই ডিস্ট্র্যাক্ট করেছে। সে চারপাশটা ঘুরে দেখতে দেখতে ভাবে, এখানকার কাজের পরিবেশ তো বেশ ভালো। এমা হঠাৎ করেই মিনহাওকে দেখতে পেয়ে পেছন থেকে ধরে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো? মিনহাও তো পড়েছে মহাবিপদে। সে যদি সত্যিটা বলে যে সে তার বাবাকে তদন্ত করতে এসেছে, তাহলে তো মা রেগে আগুন হয়ে যাবে। তারা কথা বলতে বলতেই সেখানে এসে হাজির হয় গল্পের ভিলেন মীরা। সে তাদের দুজনকে একসাথে দেখে অপমান করতে শুরু করে। ঠিক তখনই এক কর্মচারী মিস্টার চিনের জন্য দামি গিফট আর ওয়াইনের বোতল নিয়ে আসছিল। মীরা ইচ্ছে করে মিনহাওকে এমনভাবে ধাক্কা মারে যে কর্মচারীটির হাত থেকে সব কিছু পড়ে যায়। ওয়াইনের বোতলটা ভেঙে অ্যালকোহল ছিটকে এসে সোজা মিনহাওয়ের মুখে লাগে। এখানেই আসে গল্পের এক বড় মোড়। মিনহাওয়ের অ্যালকোহলে মারাত্মক অ্যালার্জি। এটা দেখেই আমার আত্মারাম খাঁচা ছাড়া। সে চিৎকার করে ওঠে, তার ছেলের মুখ লাল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছটপট করতে থাকে, কিন্তু নিষ্ঠুর মীরা তাকে আটকায় আর বলে, মিস্টার চিন আসছেন, তুমি এখানে থাকতেই হবে। আর এই যে এত দামি গিফট ভাঙলে, তার টাকা না দিয়ে 1 পাও নড়বে না।
মিনহাও কোনো মতে বলে, আমি টাকা দিয়ে দেব, কিন্তু মীরা তার কান ধরে টেনে বলে, খুব কথা শিখেছ না। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো সেখানে এসে হাজির হয় ইউচেন। সে মীরাকে ধমক দিয়ে থামায়। এমা তার ছেলেকে জড়িয়ে ধরে, কারণ মিনহাও ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছে। ইউচেন যখন মিনহাওকে দেখতে যায়, সে খেয়াল করে যে ছেলেটার অ্যালকোহল থেকে অ্যালার্জি হয়েছে। তার মনে পড়ে যায়, আমারও তো ঠিক এই একই অ্যালার্জি আছে। তার মনে একটা খটকা লাগে। সে তাড়াতাড়ি তার ম্যানেজারকে অ্যালার্জির ওষুধ আনতে পাঠায়। মীরা তখনও ইউচেনকে মিনহাদের কাছে যেতে বাধা দেয়। ম্যানেজার ওষুধ নিয়ে এলে এমা তাড়াতাড়ি মিনহাওকে খাইয়ে দেয়, কিন্তু সে কিছুতেই ঝুঁকি নিতে চায় না, সেটাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মীরা তখনও পথ আটকে বলে, কোথাও যাওয়া হবে না, মিস্টার চিন আসছেন। মিনহাও তার মাকে ফিসফিস করে বলে, ওই মহিলাটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল। এমা বলে, আমি জানি। ইউচেন যখন এমাকে বাচ্চাকে নিয়ে হাসপাতালে যেতে বলে, ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় অ্যালেক্সের, যে কিনা চিন কোম্পানির প্রেসিডেন্ট। সে মিনহাওকে দেখে বলে ওঠে, মিস্টার চিন। ইউচেন তো শুনে আকাশ থেকে পড়ে, এই বাচ্চাই মিস্টার চিন। গল্পের এই পর্যায়ে হেসে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। অ্যালেক্স যেই না মিনহাওকে মিস্টার চিন বলেছে, আমাদের ছোট্ট জিনিয়াস আধো অজ্ঞান অবস্থাতেও ইশারা করে তাকে চুপ করতে বলে। অ্যালেক্স পাকা খেলোয়াড়, সে সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দেয়। সে বলে, আমার মানে ছিল এই বাচ্চাটি মিস্টার চিনের আত্মীয়, বলে সে মিনহাওকে কুলে তুলে নেয়। আর ইউচেনকে একটা হালকা হুমকি দিয়ে বলে, আপনার কোম্পানিতে যা হলো সেটা ঠিকঠাক তদন্ত হওয়া চাই, না হলে আমাদের মধ্যেকার ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর অ্যালেক এমাকে নিয়ে মিনহাওকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু গল্পের ভিলেন মীরা কি এত সহজে ছাড়ে? সে আবার তাদের পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু এবার এমা আর কোনো দুর্বলতা দেখায় না। সে সপাটে এক থাপ্পড় কষিয়ে দেয় মীরার গালে আর বলে, পরের বার আমার ছেলের দিকে হাত বাড়ালে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ইউজেন কিন্তু বোকা নয়, তার মনে খটকা লেগেই ছিল। সে সোজা সিকিউরিটি রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, আর ফুটেজে পরিষ্কার দেখা যায় যে মীরাই ইচ্ছে করে মিনহাওকে ধাক্কাটা মেরেছিল। ব্যাস, মীরার সব জারি জুরি খতম। সে বাঁচার জন্য নতুন চাল চালে। সে বলে, আমার তো মনে হচ্ছে এমা আর ওর ছেলে আমাদের কোম্পানিতে গুপ্তচর বৃত্তি করতে এসেছে, না হলে মিস্টার চিনের আত্মীয় হয়ে সে এখানে কেন কাজ করবে? কিন্তু ইউচেন এবার আর তার কোনো কথা বিশ্বাস করে না। সে তার নিজের লোকেদের ডেকে মীরাকে পুলিশের হাতে তুলে দেবার অর্ডার দেয়। মীরা তখন কেঁদে কেঁদে বলে, বোন, তুমি আমার সাথে এমন করতে পারো না। ইউচেন ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার মায়ের আমি একাই ছেলে, আর ভুলে যেও না তোমার পদবি সং, লু নয়। এই ঘটনার পর ইউচেনের মনে এমার ছেলের জন্য একটা অদ্ভুত টান তৈরি হয়। সে ভাবতে থাকে, ছেলেটার অ্যালার্জি আমার মতো, ওর গলার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগে। ব্যাপারটা কি? হাসপাতালের ডাক্তার জানায় যে ঠিক সময়ে ওষুধ পাওয়ায় মিনহাও এখন বিপদের বাইরে, কিন্তু ডাক্তার এও জানায় যে মিনহাও এর শরীরটা একটু স্পেশাল ধরনের, তাই তার বিশেষ যত্ন নিতে হবে। বাইরে অ্যালেক্স মিনহাওকে জানায় যে তার বাবা অর্থাৎ ইউচেন মীরাকে অ্যারেস্ট করিয়েছে আর তার মায়ের অ্যাকাউন্টে 1 মিলিয়ন ট্রান্সফার করে দিয়েছে। এইটা শুনে মিনহাও মুচকি হাসে আর ভাবে, যাক, বাবা তাহলে প্রথম পরীক্ষায় পাশ করে গেল। কিন্তু গল্পের ড্রামাটিকতা এখানেই শেষ নয়। ঠিক সেই হাসপাতালেই ইউচেনের ঠাকুমাও চেকআপের জন্য এসেছিলেন। তিনি হঠাৎই করিডোরে মিনহাওকে দেখতে পান আর তার পেছনে ছোটেন, কিন্তু তিনি পৌঁছানোর আগে মিনহাও গাড়িতে করে চলে যায়। ঠাকুমা হতাশ হয়ে তার লোককে হুকুম দেন, হাসপাতালের সব গেট বন্ধ করে দাও, আমার নাতিকে খুঁজে বের করো। কিন্তু দৌড়াদৌড়ি করতে গিয়ে তিনি নিজেই মাথা ঘুরে পড়ে যান। আর ঠিক তখনই সেখানে হাজির হয় এমা। সে একজন বয়স্ক মহিলাকে পড়ে যেতে দেখে আর এক মুহূর্তেও দেরি না করে তাকে তুলে নিয়ে গিয়ে অ্যাডমিট করে দেয়। কিছুক্ষণ পর ইউচেনও তার ঠাকুমার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। এসে দেখে এমা তার ঠাকুমার পাশে বসে সেবা করছে। ঠাকুমা তাকে জানায় যে এমাই আজ তার প্রাণ বাঁচিয়েছে। ইউচেন এমাকে ধন্যবাদ জানায়। এরপর তারা বাইরে এলে ইউচেন এমার ছেলের কথা জিজ্ঞেস করে আর মিনহাও এর জন্য একটা উপহারও দেয়। সে বলে, আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করে এটা দিতে চাই। এমাও রাজি হয়ে যায়। গাড়িতে মিনহাও আর অ্যালেক্স একসাথে বসে আছে। তারা দেখতে পায় ইউচেন আর এমা রাস্তা দিয়ে হেঁটে আসছে। হঠাৎ একটা স্কুটার তাদের দিকে তেড়ে আসতেই ইউচেন এক ঝটকায় এমাকে নিজের দিকে টেনে নেয়, তাকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে গাড়ির ভেতর থেকে মিনহাও এর তো মন খুশিতে ভরে ওঠে, কিন্তু পরক্ষণে তার মনে হয়, সর্বনাশ, বাবা যদি এখন আমাকে দেখে ফেলে
তাহলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। ইউচেন মিনহাওকে উপহারটা দেওয়ার জন্য গাড়ির কাছে আসে, কিন্তু মিনহাও দরজা না খুলে কাঁচটা অল্প একটু নামিয়ে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি আগে বাড়ি যাচ্ছি, আপনি মিস্টার লু এর সাথে চলে আসুন। বলে সে অ্যালেক্সকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। ইউচেন আর এমা দুজনই ভাবে ছেলেটা একটু অদ্ভুত বটে। এমা সোজা সাপটা ইউজেনকে জানিয়ে দিল, আপনি বরং এবার কাটুন, আমি একাই চলে যেতে পারবো। ইউজেনও আর কথা না বাড়িয়ে ওকে একটা গিফট ধরিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়লো। কিন্তু যাওয়ার সময় ওর মাথায় একটাই জিনিস ঘুরপাক খাচ্ছিল, এই মা ছেলে দুটো বড্ড অদ্ভুত, তবে এমার ছেলের গলাটা কেমন যেন বড্ড চেনা চেনা লাগে। এদিকে এমা বাড়ি ফিরেই মিনহোর হাতে গিফটটা তুলে দিল। মিনহো তো কৌতূহলের শেষ নেই, মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা মিস্টার লু এর সাথে রাইডটা কেমন এনজয় করলে? এমা ওর বাদরামি বুঝতে পেরে চোখ পাকিয়ে বলল, এই একদম বেশি পাকামড়ি করবি না, আমি একাই এসেছি, নিজের ওই ছোট্ট মগজটা একটু কম খাটা। বকাকেও মিনহো ফিক করে হেসে গিফটটা নিয়ে নিজের ধান্দায় চলে গেল। পরদিন অফিসে একেবারে অন্য সিন। গ্র্যান্ডমা এসে সোজা ইউচেনের পাশে বসে পড়লেন। ওনার মাথায় তখন একটাই টেনশন, নাতি। ইউচেনকে রীতিমতো অর্ডার দিয়ে বললেন, শোন, আমার নাতির জন্য এক গাদা খেলনা কিনে আনবি, আর হ্যাঁ, ওর মাকেও এবার তোর মেনে নেওয়া উচিত। কথাটা শুনে ইউচেনের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল। বিরক্ত হয়ে বলল, ওই লোভী মহিলাকে নেভার, আমি বাপের জন্মে ওকে অ্যাকসেপ্ট করবো না। ঠিক সেই মুহূর্তে এমা সেখানে চা নিয়ে এন্ট্রি নিল। এমাকে দেখে গ্র্যান্ডমা তো রীতিমতো ফিডা। মনে মনে ভাবলেন, মেয়েটা তো হেব্বি সুন্দরী। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করেই বসলেন, তোমার কি কোনো পার্টনার টার্নার আছে? ইউচেন তখন কটমট করে গ্র্যান্ডমাকে চুপ করতে ইশারা করছে, কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে এমা শান্ত গলায় জানালো যে সে বিবাহিত নয়, তবে তার একটা 5 বছরের ছেলে আছে। এমার কথা শুনে গ্র্যান্ডমার মনটা একটু খারাপ হলেও পরক্ষণেই ব্রেনে একটা বুদ্ধি খেলে গেল। উনি এমাকে বলবেন, তাহলে এক কাজ করো না, তুমি ইউচেনের সাথে গিয়ে ওর বাচ্চার জন্য গিফট কিনে আনো, তোমার ছেলের বয়স তো 5, তুমি ভালো বুঝবে কোনটা পছন্দ হবে। এমা আমতা মামতা করে এড়িয়ে চাইল। ইউচেনও পাশ কাটিয়ে বলল, ওর এমনিতেই ঘাড়ের ওপর দুনিয়ার কাজের প্রেশার। এই বলে এমার হাতে এক গাদা ফাইল ধরিয়ে দিল। কিন্তু এমাও কম যায় না, এত কাজের প্যারা নেওয়ার কোনো ইচ্ছেই ওর ছিল না। ফটাফট ফাইলগুলো ইউচেনকে ফেরত দিয়ে গ্র্যান্ডমাকে জানালো, আমি বরং শপিংয়ে যাচ্ছি। এই বলে দুজন মিলে মলের দিকে রওনা দিল। ওদিকে অফিসে বসে অ্যালেক্স মিনহোকে আপডেট দিয়ে দিল যে ওই দুজন মলে গেছে। খবরটা শুনেই মিনহোর মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসল। চলো গুরু, এবার ওদের দুজনকে কাছাকাছি আনার গেম শুরু করতে হবে। মলে ঢুকে ইউচেন একেবারে বসের মেজাজে এমাকে বলল, বাচ্চাদের কিভাবে পালতে হয় তার একটা কমপ্লিট প্ল্যান আমাকে রেডি করে দাও। এমা তো শুনে বলল, আরে মশাই, এটা কি অফিসের কোনো প্রজেক্ট নাকি যে ছক কষে প্ল্যান বানাবো? বাচ্চাদের সাথে একটু ভালোবেসে থাকতে হয়, ব্যাস। ইউচেন তখন নিজের ক্রেডিট কার্ডটা এমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে তুমি আমাকে ট্রেনিং দাও। কার্ড দেখে এমার চোখ চকচক করে উঠল। 1 সেকেন্ডও দেরি না করে সেটা পকেটে পুরে ফেলল। এরপর এমা ইউচেনকে একটা কাপল দেখালো, যারা মেঝেতে বসে তাদের বাচ্চার মানভাঞ্জন করছিল। এমা বলল, দেখলেন তো, বাচ্চাদের সাথে এসবও করতে হয়। ইউচেন তার ছিল্লের সুরে বলল, দূর, এসব তো আমি এমনি শিখে যাব, বলে কার্ডটা ফেরত নিতে গেল। কিন্তু এমা এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, একবার টাকা দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না বস। ওপর থেকে মিনহো এই পুরো তামাশা দেখছিল। ওরা কি করছে বুঝতে না পেরে সে অ্যালেক্সকে বলল, চল প্ল্যান এ স্টার্ট কর। প্ল্যান মাফিক একটা ছেলে এসে ইউচেনকে সজোরে ধাক্কা দিল, আর ব্যাস, ইউচেন আর এমা একদম কাছাকাছি চলে এলো। কিন্তু রোম্যান্স জমার আগেই এমা চট করে সরে গেল। মিনহো হতাশ হয়ে বলল, ধুর, এই প্ল্যানটা গুবলেট হয়ে গেল। এবার প্ল্যান বি এর পালা। ঘুরতে ঘুরতে ওরা একটা ইউ শপের সামনে এলো। সেখানকার এক কর্মী ওদের একটা কাপল গেমের অফার দিল, জিতলে ফাটাফাটি গিফট। ইউচেন তো প্রথমেই নাক ছিটকাল, কিন্তু এমার নজর গেল একটা খেলনা গাড়ির দিকে, যেটা মিনহোর খুব পছন্দ হবে, আর ওটা শুধু গেম জিতলেই পাওয়া যাবে। অগত্যে এমার আবদারে ইউচেন রাজি হয়ে গেল। কর্মীটি রুলস বোঝালো, একটা চকলেট স্টিক দুজনকে দুদিক থেকে মুখে নিয়ে খেতে হবে, যতক্ষণ না সেটা মাত্র 1 সেন্টিমিটারে এসে ঠেকে। এমার মনে একটু ডাউট হলো, আরে ভাই, এটা বাচ্চাদের স্টোর, এখানে কাপল গেমের কি সিন? কর্মীটি হেসে বোঝালো, প্যারেন্টসরা খুশি থাকলে বাচ্চারাও চিল থাকে। এমার কেমন যেন একটা সন্দেহ হলো যে কেউ বোধহয় এসব পেছন থেকে কলকাঠি নাড়ছে। কিন্তু ইউচেন ততক্ষণে চকলেট স্টিকটা মুখে পুরে এমার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে এমাও গেমটায় জয়েন করলো এবং দুজন মিলে সাকসেসফুলি গেমটা জিতে গিফটগুলো পকেটস্থ করল। মিনহো আর অ্যালেক্স দূর থেকে সব দেখছিল। হঠাৎ মিনহোর হুঁশ ফিরল, আরে ভাই, ছুটির টাইম টু ওভার। মা যদি জানতে পারে আমি আবার স্কুল বাঙ্ক মেরেছি, তাহলে আজ আমার চামড়া গুটিয়ে নেবে। এই ভেবে সে সোজা স্কুলের দিকে দৌড় লাগালো।
এদিকে এমা স্কুল থেকে মিনহোকে পিক করতে গিয়ে জিজ্ঞেস করলো, আজকের দিনটা কেমন কাটলো লে? মিনহোর ডাহা মিথ্যে কথা বলে দিল, খুব ভালো, একদম ফাটিয়ে পড়াশোনা করেছি। এমা তখন ওকে ওই জেতা গিফটটা দিল। মিনহো গিফট দেখে অবাক, বাপ্পা, এটা তো অনেক দামি মনে হচ্ছে, কত নিল? এমা মুচকি হেসে বলল, মিস্টার লুর সাথে গেম খেলে জিতেছি। মিনহো তো শুনে গদগদ, মিস্টার লু লোকটা হেব্বি জলি। ঠিক সেই সময় সেখানে মীরার এন্ট্রি, এসেই এমাকে যাচ্ছে তাই আজে বাজে কথা শোনাতে শুরু করলো। কিরে, এই তো জেল খেটে এলি, আবার কি ভেতরে যাবার শখ জেগেছে নাকি? এই বলে এমার গায়ে হাত তোলার জন্য হাত ওঠালো, কিন্তু এমার ঝপ করে ওর হাত ধরে ফেলে কড়া ওয়ার্নিং দিল, মিস্টার লু যদি জানতে পারে তুমি আবার আমার পেছনে লেগেছ, তাহলে কিন্তু কেস জিলাপি হয়ে যাবে বলে দিলাম। মীরা একটু দমে গেলেও শয়তানি ছাড়ল না, এমাকে ফেলে দেওয়ার জন্য পা বাড়িয়ে দিল। কিন্তু এমাও কম সে আনা নয়, সোজা মীরার পায়ের ওপর নিজের পা চাপিয়ে দিয়ে একটা ভ্যাংচি কেটে বলল, ওমা, দেখতেই পাইনি যে তোমার পাটা মাঝখানে ছিল। এরপর মিনহোর সাথে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেল। ওদিকে ইউচেনের গ্র্যান্ডমা এমার জেতা গিফটগুলো দেখে তো মহা খুশি, বললেন, আমাদের সেক্রেটারি চীন মেয়েটা সত্যি অসাধারণ। ইউচেনও এমার কথা ভেবে অনমনে একটু হাসল। গ্র্যান্ডমা চুপি চুপি নিজের লোক জিনুকে এমার নারী নক্ষত্র বের করার অর্ডার দিলেন। ওনার মাথায় তখন অন্য ক্যালকুলেশন, এমা আর ইউচেন যদি এক হয়ে যায় তাহলে ওনার নাতি একটা ভাইও পেয়ে যাবে। পরদিন অফিসে মীরার চামচা একটা মেয়ে এমাকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য ক্লায়েন্ট মিস্টার জ্যাংয়ের কাছে একটা কন্ট্রাক্ট সাইন করাতে পাঠায়। এমা ফাইল নিয়ে জ্যাংয়ের কাছে যেতেই লোকটা অসভ্যতা শুরু করে, আগে আমার সাথে একটু বল খেলো, তারপর সাইন করব। এমা শটান না করে দিল, আপনার যদি সাইন করার মুড না থাকে আমি পরে আসব। কিন্তু জ্যাং ওকে জোর করে আটকে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এমা ঝটকে হাত সরিয়ে নিলেও ওই চামচা মেয়েটা দূর থেকে ওদের একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এমা নিজের শরীর দেখিয়ে কন্ট্রাক্ট সাইন করায়। সেই একই ক্লাবে ইউচেন তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। পোস্টটা দেখে ওর বন্ধুরা ছি ছি করতে লাগলো, এইরকম সস্তা মেয়েকে তোর কোম্পানিতে রাখা উচিত হয়নি ভাই। ইউচেনের কিন্তু মন মানল না, সে বলল, আমার তো মনে হয় না ও এরকম। এক বন্ধু তখন বুদ্ধি দিল, আমরা তো এই ক্লাবেই আছি, চল না নিজের চোখেই দেখে আসি। এদিকে জ্যাং এমার সাথে জোরজুলুম শুরু করতে এমা পকেট থেকে একটা সুচ বের করে সোজা সাপটা লোকটাকে গেঁথে দিল। ঠিক সেই ড্রামাটিক মোমেন্টে ইউচেন সেখানে হাজির এবং জ্যাংকে বেদম পেটাতে শুরু করলো। তারপর এমার দিকে ঘুরে রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে মরতে কেন এসেছো? এমা আমতা করে বলল, কন্ট্রাক্ট সাইন করাতে। ইউচেন ধমক দিয়ে বলল, এত পাতি একটা কন্ট্রাক্টের জন্য তোমাকে নিজে আসার কি দরকার ছিল? এমাও পাল্টা দিল, এটা আপনার কাছে জরুরি নাও হতে পারে। তখন ইউচেনের মাথায় লাইট জ্বলল যে এমাকে ইচ্ছে করে এই ফাঁদে ফেলা হয়েছে। জ্যাং ততক্ষণে মার খেয়ে আধমরা ইউচেনের পায়ে ধরে কাকুতি মিনতি শুরু করেছে, দাদা ছেড়ে দিন, আমার হাতটা ভেঙে যাবে, আমাকে দিয়ে এসব করানো হয়েছে। ইউচেন গর্জে উঠল, আগে এমার কাছে মাপ চা। এমা তখন রেগে ফায়ার, একে সোজা পুলিশের হাতে তুলে দিন, কে জানে কত মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে লোকটা। বিন্দুমাত্র দেরি না করে ইউচেন বন্ধুদের দিয়ে জ্যাংকে অ্যারেস্ট করিয়ে দিল এবং এমার হাত ধরে শটান সেখান থেকে বেরিয়ে এলো। ওর বন্ধুরা তো হাঁ হয়ে দেখল, বাপের জন্মে ইউচেনকে কোনো মেয়ের এত কাছাকাছি তারা দেখেনি। কোম্পানিতে ফেরার পর এমা ইউচেনকে থ্যাংক ইউ জানালো ওকে বাঁচানোর জন্য। ইউচেন একটু হিরোর স্টাইলে বলল, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব, যদিও তোমার মনে হয় না আমার প্রোটেকশনের দরকার আছে। এমা মুচকি হেসে জানালো যে ও আত্মরক্ষার জন্য সব সময় কাছে সুচ রাখে। ইউচেন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি মেডিকেল স্টুডেন্ট নাকি? এমা মাথা নেড়ে হ্যাঁ বলল। গাড়ি থেকে নামার সময় এমা সিট বেল্ট খুলতে গিয়ে একটু ঘাবড়ে গেলে ইউচেন এগিয়ে এসে হেল্প করলো। আর ঠিক সেই সময় দুজনের মুখ একদম কাছাকাছি। বাইরে থেকে ম্যানেজার এই সিনটা দেখেই ভাবল, বস তো প্রেমে হাবুডুবু খাচ্ছে মাইরি। সে চট করে একটা ছবি তুলে সোজা গ্র্যান্ডমাকে পাঠিয়ে দিল। গাড়ি থেকে বেরিয়ে এমার তো হার্টবিট বেড়ে গেছে, ভাবছে, ধুর, একটা ছেলের সামনে আমি এত নার্ভাস কেন হচ্ছি। ইউচেনের মনের অবস্থাও ঠিক একই রকম। তখন গ্র্যান্ডমা তখন বাড়িতে রিল্যাক্স করে টিভি দেখছিলেন, কিন্তু মাথায় সেই গ্রেট গ্র্যান্ডসনের চিন্তা। হঠাৎ ম্যানেজারের পাঠানো ছবিটা দেখে ওনার মন খুশিতে নেচে উঠল। উনি নিজের লোক জিনুকে ছবিটা দেখাতেই জিনু এমা আর ওর ছেলের ছবিগুলো গ্র্যান্ডমার হাতে দিল। ছবিতে নিজের আসল নাতিকে চিনতে পারে গ্র্যান্ডমার তো আনন্দে চোখে জল আসার জোগাড়। অবশেষে আমার গ্রেট গ্র্যান্ডসনকে খুঁজে পেয়েছি, এই বলে উনি তক্ষুনি দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে কোম্পানিতে ফিরে এমা সোজা ওই চামচা মেয়েটার কলার ধরল, তুই আমার সাথে এরকম বেইমানি কেন করলি? মেয়েটা উল্টে এমার ঘাড়েই দোষ চাপিয়ে বলল, সব তোর দোষ, তুই তো ওই লোকটার কাছে গেছিলি।
এমা তখন কড়া গলায় শাসালো, সত্যিটা সবার সামনে আসতে বেশিক্ষণ লাগবে না, আর মিথ্যে রটানোর দায় তুই শ্রীঘরে যাবি। শুনেই গলা শুকিয়ে গেল, ভয় পেয়ে বলল, আমি এক্ষুনি মিস্টার জ্যাংকে কল করে সব সত্যি জেনে নিচ্ছি। ঠিক সেই সময় ম্যানেজার সেখানে এন্ট্রি নিয়ে বলল, তার আর কোনো দরকার নেই, জ্যাং এখন জেলের হাওয়া খাচ্ছে, আর তুইও এবার সেখানে যাবি। এই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। ম্যানেজার এমাকে আশ্বস্ত করে বলল, সব ফালতু রিউমার ক্লিয়ার হয়ে গেছে, আপনি এবার একদম চিল করে কাজ করুন। এমা তখন ম্যানেজারকে বলল, মিস্টার লুকে আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ বলে দেবেন। ম্যানেজার ভাবল এই সুযোগে ওদের লাভ স্টোরিটা একটু জমিয়ে দেওয়া যাক। সে বানিয়ে বানিয়ে বলল, মিস্টার লু কিন্তু এমনিতে এত রাগেন না, আজ ওনার সত্যি খুব রাগ হয়েছিল। কথাটা শুনে এমার মনে হলো হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার ওর স্টাইলটা ইউচেনের পছন্দ হয়নি, তাই সে একটু নরম হয়ে বলল, ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখব। ওদিকে স্কুলে মিনহোর কাছে খবর এলো যে ওর মাকে ডাকা হয়েছে, তাই সে তড়িঘড়ি বেরিয়ে পড়ল। রাস্তায় গ্র্যান্ডমাও কোম্পানির দিকে যাচ্ছিলেন, কিন্তু ইউচেনকে ফোনে না পেয়ে উনি এমনিতেই রেগে বোম। তার উপর হঠাৎ ওনার গাড়িটাও মাঝ রাস্তায় গেল খারাপ। মিনহো ঠিক ওনার পেছনের গাড়িতেই ছিল। অ্যালেক্স জানালো যে সামনে কারোর একটা গাড়ি ফেসেছে। গ্র্যান্ডমা তখন মনে মনে ভগবানকে ডাকছেন যে করেই হোক আমার নাতির সাথে আমাকে মিলিয়ে দাও ঠাকুর। ঠিক সেই ম্যাজিক্যাল মোমেন্টে মিনহো পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করল, গ্র্যান্ডমা কি হয়েছে? গলা শুনেই গ্র্যান্ডমা ওকে চিনে ফেললেন আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অফিসে ম্যানেজার ইউচেনকে এসে গুড নিউজ দিল যে মিস চিনের বিরুদ্ধে সব রিউমার দূর হয়ে গেছে। ঠিক সেই সময় গ্র্যান্ডমার ফোন, তোর ছেলেকে আমি খুঁজে পেয়েছি। শুনে ইউচেন হাওয়ার বেগে বাড়ির দিকে ছুটল। বাড়িতে গ্র্যান্ডমা মিনহোকে বলছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এমার ছেলে। মিনহো অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আমার মাকে চেনেন? গ্র্যান্ডমা বললেন, হ্যাঁ রে ভাই, তোর মা আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু তোর বাবার মনে ওকে নিয়ে অনেক ভুল ধারণা আছে, কে জানে সে ওকে মেনে নেবে কিনা। মিনহো পাকা বাথার মতো বলল, তাহলে তো আমাদেরই কিছু একটা সিন ক্রিয়েট করতে হবে। এই বলে গ্র্যান্ডমার কানে ফিসফিস করে একটা প্ল্যান বাতলে দিল। ইউচেন বাড়ি ঢুকেই ছেলেকে দেখে খুশিতে গদগদ। বাবা ঠাকুমা মিলে তখন মিনহোর মায়ের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মিনহো তো বড্ড শেয়ানা, সে ভাবল নির্গত এসব আমার মায়েরই কোনো মাস্টার প্ল্যান, তাই সে একদম পাত্তা দিল না। ইউচেন আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করল, তুই কি এবার আমার সাথেই থাকবি বাবা? মিনহো সোজা ব্যাটে ছক্কা হাঁকালো, আমি মা আর বাবা দুজনের সাথেই থাকতে চাই। ব্যাস, এটা শুনেই ইউচেনের মনে সন্দেহ গাঢ় হলো যে এমাই ওকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এরপর গ্র্যান্ডমা মিনহোকে গিফট দেখানোর জন্য ভেতরে নিয়ে গেলেন। ইউচেন তখন রাগে ফুসফুসে অফিসে এমাকে কল করে কাস্টাডি কন্ট্রাক্টটা বদলাতে বলল। লিখে দাও যে 1 বিলিয়ন টাকার বদলে ওই মহিলা ওর ছেলের সাথে সমস্ত সম্পর্ক চিরতরে শেষ করে দেবে। এমা যখন সেই কন্ট্রাক্ট রেডি করছিল তখন অফিসের এক মেয়ে এসে ফোড়ন কাটল, বাব্বা, এতে তো ওই মহিলারই ফাটাফাটি লাভ, জীবনে আর কোনোদিন কাজই করতে হবে না ওকে। এদিকে বাড়িতে মিনহো কয়েক সেকেন্ডের মধ্যে একটা কঠিন গেম সলভ করে ফেলল। গ্র্যান্ডমা গর্বিত হয়ে ইউচেনকে বললেন, দেখলি ওর মা ওকে কত কিছু শিখিয়েছে, আমার তো ওকে কোনো দিক থেকেই গোল্ড ডিগার বা লোভী মনে হয় না। ইউচেন ইগোতে আঘাত পেয়ে বলল, আরে এটা আমার হাই আইকিউ এর কামাল, ওর মায়ের নয়। ঠিক তখনই এমা মিনহোকে কল করে বসলো, এই ছেলে তুই কোথায় রে? মিনহো ক্যাজুয়ালি উত্তর দিল, আমি তো একজনের সাথে বাড়ি চলে এসেছি। এমার কপালে ভাঁজ পড়ল, কার সাথে? ফোনটা ছো মেরে নিয়ে ইউচেন ভারী গলায় বলে উঠল, আমার সাথেই আছে, আমরা পরে শান্তিতে কথা বলছি। কথাটা শুনেই এমার বুকের ভেতরটা ছ্যা করে উঠল, আরে লোকটার গলা একদম ইউচেনের মতো কেন? খটকা লাগার সে সোজা স্কুলে ফোন লাগালো। টিচার জানালেন যে মিনহো তো একজন টিচারের সাথেই গেছে। এমা নিজের মনেই বিড়বিড় করলো, ধুর, ইউচেন তো আর যাই হোক স্কুলের টিচার হতে পারে না। এরপরই ওর মাথায় অন্য একটা বুদ্ধি খেললো। ওই 100 মিলিয়নের কাস্টাডি লেটারটা ওর বেশ পছন্দ হয়েছিল। এমাও কম যায় না, সোজা ডিসাইড করে ফেললো যে সেও মিনহোর বাবাকে 100 মিলিয়ন অফার করে ছেলের কাস্টাডি নিজের নামে করে নেবে, আর বিন্দুমাত্র দেরি না করে নিজের এগ্রিমেন্টটাও রেডি করে ফেললো। এদিকে রাতের বেলা মিনহোকে বাড়ি ড্রপ করতে সেই ইউচেনের অবস্থা বেশ টাইট। মিনহোর মনে তখন একটাই ভয়, মা যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলেই কেস জিলাপি। পরিস্থিতি বেগতিক দেখে মিনহো ফিস করে ইউচেনকে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমাদের বাড়ি আসবেন? ইউচেন মুচকি হেসে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোর এত কিসের সিক্রেট রে ভাই যে বলতে এত ভয় পাচ্ছিস? মিনহো মাথা নেড়ে বলল, আরে না না, তেমন কিছু না। ওদিকে এমা সবে নিজের বাড়ির কাছাকাছি পৌঁছেছে। হঠাৎ কোত্থেকে মীরা এক গাদা গুন্ডা নিয়ে সেখানে উদয় হলো। এসেই এমাকে যাচ্ছে তাই হুমকি দিতে শুরু করলো, নিজের ছেলেকে নিয়ে এক্ষুনি এখান থেকে কেটে পড়, নইলে আমি নিজে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এমা আত্মরক্ষার জন্য নিজের পার্স হাতড়াতে গিয়ে বুঝিল আজ সে সুচগুলোই আনতে ভুলে গেছে। অগতে ঝামেলা না বাড়িয়ে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মীরার এক চামচে ছেলে ওর রাস্তা আটকে দাঁড়ালো। মীরা দাঁত মুখ খিচিয়ে বলল, তোর যাওয়ার ব্যবস্থা আমিই করছি,
করছি বলে খপ করে এমাকে ধরে ফেলল। ঠিক সেই সময়ই মিনহো বাড়ি পৌঁছে ইউচেনকে বাই বলে ভেতরে ঢুকছিল, আর ইউচেনও কিছুক্ষণ দাঁড়িয়ে ওর যাওয়া দেখছিল। এমার কাছে তখন সিন পুরো উল্টে গেছে। মীরা জোর করে এমাকে মাটিতে হাঁটু মুড়ে বসিয়ে শাসাতে লাগলো, তোর এই সুন্দর মুখটার জন্যই তো এত নাটক, দাঁড়া আজ তোর মুখটাই আমি বিগড়ে দিচ্ছি। এই বলে সে একটা ছুরি বের করে এমার দিকে তেড়ে গেল। ঠিক সেই হাড় হিম করা মুহূর্তেই মিনহো সেখানে এন্ট্রি নিয়ে সজোরে মীরাকে একটা ধাক্কা দিল। রাগে ফেটে পুড়ে মিনহো চিল্লিয়ে উঠল, আমার মায়ের থেকে একদম দূরে থাক ডাইনি। মীরাও কম যায় না, মিনহোকে ধরে ওর কান পাকড়ে টানতে শুরু করলো। ব্যথায় কোকিয়ে উঠে মিনহো বলল, আমি কিন্তু এক্ষুনি আমার বাবাকে ডাকবো বলে দিলাম। মীরা কিল্লি করে হেসে উঠল, তোর আবার বাবা? সে তো কবেই হাওয়া হয়ে গেছে, কাকে ডাকবি ডাক। বিন্দু মাত্র দেরি না করে মিনহো গলা ফাটিয়ে বাবা বলে চিৎকার করে উঠল। আওয়াজটা সোজা ইউচেনের কানে গিয়ে পৌঁছলো। এক মুহূর্তও নষ্ট না করে সে দৌড়ে মিনহোর কাছে চলে এলো। এদিকে এমা ছেলেকে বাঁচাতে গেলে মীরা ওকে সজোরে আঘাত করে। এরপর মিনহোর দিকে ফিরে মীরা হিস হিস করে বলে, তোর এই সুন্দর চোখ দুটো নিয়ে আমার বড্ড প্রবলেম, আজ এগুলোই আগে উপড়ে নেব বলে সে মিনহোর মুখের দিকে ছুরি চালাতে গেল। কিন্তু তার আগেই হিরোর মতো ইউচেন এসে মাঝখান থেকে ছুরিটা খপ করে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। মিনহো দৌড়ে গিয়ে ইউচেনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ড্যাড! দৃশ্যটা দেখে এমা আর মীরা দুজনেরই চোখ যেন ছানা বড়া। মীরা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তোতলাতে তোতলাতে বলল, না না, এটা তোমার বাচ্চা হতেই পারে না, নির্ঘাত কোনো ফেক কেস। ইউচেনের চোখ তখন রাগে জ্বলছে, কড়া গলায় বলল, তুই আমার বাচ্চার গায়ে হাত তুলেছিস, এর ফল তোকে পেতেই হবে। সাথে সাথে সে ম্যানেজারকে হুকুম দিল, একে এক্ষুনি পুলিশের হাতে তুলে দে আর আমার চোখের সামনে থেকে দূর কর। ম্যানেজার ঘাড় ধরে মীরাকে নিয়ে গেল। এরপর মিনহো দৌড়ে এমার কাছে যেতেই ইউচেনের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। মিনহো আসলে এমারই ছেলে। ইউচেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো বাড়ি ফিরে কথা হবে। বাড়ি পৌঁছানোর পর ইউচেনের হঠাৎ 6 বছর আগের সেই রাতের কথা মনে পড়ে গেল। তার মনে পড়ল কিভাবে ম্যানেজার এসে জানিয়েছিল যে এমা পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য টাকা চাইছে। ইউচেনের ইগোতে তখন মারাত্মক আঘাত লেগেছে। সে এমাকে শুনিয়ে শুনিয়ে বলল, মীরা তো ঠিকই বলেছিল, তুমি আসলেই একটা লোভী মহিলা। এমা ভাবল ইউচেন বোধহয় ওই সামান্য কটা টাকার কথা বলছে। বিরক্ত হয়ে এমা পাল্টা দিল, ওই সামান্য কটা টাকার জন্য তুমি আমাকে লোভী বলছো? মা বাবার এই উত্তপ্ত বাক্য বিনিময় দেখে মিনহো আর গ্র্যান্ডমা তো ভয়ে কাঁটা, এই বুঝি কুরুক্ষেত্র বেঁধে যায়। তখন এমা আর ইউচেন দুজনেই পকেট থেকে নিজেদের সেই 100 মিলিয়নের এগ্রিমেন্ট বের করে একে অপরের দিকে ছুড়ে দিল। দুজনেই মিনহোর কাস্টাডির জন্য 100 মিলিয়ন দিতে রাজি। পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গ্র্যান্ডমা একটা মোক্ষম চাল চললেন। তিনি ধপাস করে অজ্ঞান হওয়ার নাটক করে মেঝেতে পড়ে গেলেন, আর মিনহো প্ল্যান মাফিক গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে গেছে গো বলে চিৎকার জুড়ে দিল। এমা আর ইউচেন তড়ি ঘড়ি ছুটে এসে ওনাকে ধরে সোজা রুমে নিয়ে গেল। ইউচেন টেনশনে পড়ে জিনুকে এক্ষুনি ডাক্তার ডাকতে বলল, কিন্তু জিনু আমতা আমতা করে জানালো, স্যার ডাক্তার তো জ্যামে ভেসে আছেন। তখন মিনহো বুদ্ধি করে এমাকে বলল, মা তুমি তো মেডিসিন পড়েছো, তুমি একটু গ্র্যান্ডমাকে চেক করো না। ইউচেন এমাকে জিজ্ঞেস করলো, ওনার কি আগে থেকে কোনো প্রাইমারি রোগবালাই আছে? ইউচেন জানালো, অনেক বছর আগে একটা সার্জারি হয়েছিল, তবে প্রতি মাসে চেক আপ হয় আর রিপোর্টও নর্মাল আসে। এমা তখন মনোযোগ দিয়ে গ্র্যান্ডমাকে চেক করে বুঝলো যে ভদ্রমহিলা পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন, তার মানে পুরোটা এই ঠাকুমা নাতির মাস্টার প্ল্যান। ইউচেন চিন্তিত মুখে মিনহোকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডমা হঠাৎ এভাবে সেন্সলেস হয়ে গেল কেন রে? মিনহো একদম সোজা সাপটা বলে দিল, আপনারা যেভাবে সারাক্ষণ কুত্তার মতো লড়ছেন সেটা দেখেই তো উনি অজ্ঞান হয়ে গেলেন। এদিকে বিছানায় শুয়ে গ্র্যান্ডমা মনে মনে ভাবছেন, যাই হয়ে যাক এখন চোখ খোলা চলবে না। ইউচেন আবার জিনুকে তাড়া দিল ডাক্তার ডাকতে। জিনু এবার নতুন বাহানা দিল, স্যার ডাক্তারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি আসতে পারবেন না। ইউচেন রেগে মেগে বলল, তাহলে এক্ষুনি গ্র্যান্ডমার জন্য একটা আয়ার ব্যবস্থা কর। আয়া শব্দটা শুনেই গ্র্যান্ডমা আর থাকতে পারলেন না, ধরপড় করে চোখ খুলেই বলে উঠলেন, আমার কোনো আয়া ফায়া লাগবে না, মানে এমা যখন ঘরেই আছে তখন বাইরের লোকের কি দরকার? মিনহো দৌড়ে গিয়ে গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে বলল, একদম ঠিক, মা আর আমি মিলে আপনার ফুল খেয়াল রাখবো। এমা তখন ছেলেকে বোঝানোর চেষ্টা করলো, দেখ বাবা, আমরা তো ওনাদের ঘাড়ে বসে খেতে পারি না। মিনহো সাথে সাথে নিজের ব্ল্যাক কার্ড বের করে কলার তুলে বলল, চাপ নিচ্ছ কেন মা, আমরা নিজেদের টাকায় খাবো। ছেলের এই লেভেলের সোয়াগ দেখে এমা মনে মনে বলল, গুরু তুইও কম নস। একটু পরেই ওদের লট বহর হাজির। এমা বলল, আমি নিজের ব্যাগ নিজেই নিয়ে যাচ্ছি, কিন্তু ইউচেন ছো মেরে ওর ব্যাগটা কেড়ে নিয়ে জিনুকে সেখান থেকে ভাগিয়ে দিল। তারপর এমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, বাড়িতে ঢুকেছ বলে এটা ভেবো না যে আমাদের বিয়ে হতে চলেছে। এমাও ছেড়ে দেবার পাত্রী নয়। মুখের উপর জবাব দিল, অহেতুক টেনশন নিও না বস, তোমার প্রতি আমার এক ফোঁটাও ইন্টারেস্ট নেই। পরে ইউচেন সোজা মীরার সাথে দেখা করতে গেল। মীরা তখন ভয়ে কাঁপছে, হাত জোর করে রিকোয়েস্ট করতে শুরু করলো, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি আর কোনোদিন আমার ভাইপোর গায়ে হাত তুলব না। ইউচেন ঠান্ডা গলায়
গলায় জিজ্ঞেস করলো, আগে বল কোন হাত দিয়ে তুই ওকে ছুঁয়েছিলিস। এরপর বিন্দুমাত্র মায়া না দেখিয়ে ইউচেন একটা ছুরি দিয়ে মীরার সেই হাতে সজোরে কোপ মারল। যন্ত্রণায় ছটপট করতে থাকা মীরাকে দিয়ে জোর জুলুম করে একটা কাগজে সাইন করিয়ে নিল, যাতে লু ফ্যামিলির প্রপার্টিতে ওর আর কোনো অধিকার না থাকে। মীরা মনে মনে ফুঁসতে লাগলো, এমার বাচ্চা, তোর কাছ থেকে আমি এর বদলা নিয়েই ছাড়বো। সে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে পালানোর চেষ্টা করতেই ইউচেন গর্জে উঠল, দাঁড়া, আমি তোকে যেতে বলিনি। এরপর ওকে সোজা কয়েকদিনের জন্য জেলের হাওয়া খেতে পাঠিয়ে দিল। রাতে হঠাৎ মিনহোর কল এলো ইউচেনের কাছে, ড্যাড কোথায় আপনি, তাড়াতাড়ি আসুন, আমি আজ আপনার সাথে শুব। ব্যাকগ্রাউন্ডে এমার গলাও শোনা যাচ্ছিল। ইউচেনের ইগো আবার জাগার দিয়ে উঠল। ভাবলো, নির্ঘাত এমা আমার সাথে রাত কাটানোর জন্য ছেলেকে দিয়ে এই সস্তা ট্রিক করাচ্ছে। এই ভেবে সে সোজা এমার রুমের সামনে গিয়ে যেই নক করতে যাবে, ঠিক সেই সময় এমা দরজা খুলল, আর সেটা সপাটে ইউচেনের কপালে গিয়ে লাগলো। এমা ঘাবড়ে গিয়ে সরি সরি বলতে লাগলো, কিন্তু ইউচেনের নজর তখন এমার নাইট গাউনের দিকে। সে বাঁকা হেসে বলল, বুঝতে পেরেছি, আমাকে সিডিউস করার জন্যই তো এত রাতে এসব পরে বসে আছো, তাই না? এমা তো শুনেই ফায়ার, তুমি একটা ফালতু অসভ্য লোক বলে সোজা ইউচেনের চোখে এক্কেরে বহসি চালিয়ে দিল। ইউচেন চোখে হাত দিয়ে চিল্লিয়ে উঠল, পাগল নাকি তুমি, মারলে কেন? এমা খেকিয়ে উঠল, যেমন অসভ্যতামি করবে তেমনই জুটবে। ঠিক তখনই পিছন থেকে মিনহো চোখ রোগড়াতে রোগড়াতে এসে বলল, ড্যাড এত লেট করলেন কেন? আমি তো ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম। পুরো সিনটা ক্লিয়ার হতেই ইউচেন বুঝলো যে সে বড্ড বড় ভুল বুঝে ফেলেছে। পরদিন অফিসে জমজমাট গসিপ। লিলি নামের এক মেয়ে এমাকে এসে ফিসফিস করে বলল, জানিস মিস্টার লু আজ হেব্বি রেগে আছেন, একটা এমার্জেন্সি মিটিং ডেকে মীরাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আর ও সব শেয়ার কেড়ে নিয়েছেন। এমা একটু ভেবে বলল, নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক তখনই ইউচেন চোখে বরফের ব্যাগ ঘষতে ঘষতে এন্ট্রি নিল। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে বসের চোখে কি হলো? এমা টিপ্পনি কেটে বলল, নিশ্চয়ই রাস্তায় কোনো মেয়ের সাথে অসভ্যতামি করতে গেছে আর উত্তম মধ্যম জুটেছে। কথাটা শুনে ইউচেনের পিত্তি চলে গেল। মেয়েটার কোনো হেলদোল নেই। সে রেগে গিয়ে ম্যানেজারকে অর্ডার দিল, এমাকে এখনই ফায়ার করো। এমা মুখ গোমড়া করে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। তখন ইউচেনের আবার মত বদলালো। ম্যানেজারকে থামিয়ে বলল, না না, তাড়িয়ে দিলে আবার টাকা খসাতে আসবে। এক কাজ করো, আজ ওর ঘাড়ে এক গাধা কাজ চাপিয়ে দাও, যাতে বসে বসে ওভারটাইম করতে হয়। ম্যানেজার মনে মনে ভাবলো, এদের লাভ স্টোরি তো ভাই পুরো গোলক ধাঁধা। এদিকে এমা এক গাধা কাজ পেয়ে ভাবলো, লোকটা একটা আস্ত রাবিশ, নিজের রাগ আমার ওপর ঝাড়ছে। তবে পরক্ষণেই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ওভারটাইম করার বাহানায় সে RS রিসার্চ ইনস্টিটিউটের সেই পুরনো ফাইলগুলো খোঁজার দারুণ সুযোগ পেয়ে যাবে। সে চুপি চুপি ফাইল ঘাঁটতে শুরু করেছে। এমন সময় এক মহিলা কর্মী এসে জিজ্ঞেস করলো, আরে তুমি এখানে কি খুঁজছো? এমা আমতা আমতা করে বলল, কিছু ফাইলস দরকার ছিল। মহিলা তখন রীতিমতো মাখন লাগানোর সুরে বলল, আরে তুমি তো বসের খাস সেক্রেটারি চিন, তুমি কেন এসব ধুলো ঘাটছো? আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি। আর হ্যাঁ, বসের কাছে একটু আমার প্রশংসা করে দিও কিন্তু। এখানে আমি অনেক দিন ধরে আছি, কোনো হেল্প লাগলে নির্দ্বিধায় বলো। সুযোগ বুঝে এমা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার কি মনে আছে 20 বছর আগে মিস্টার লু কোনো RS রিসার্চ ইনস্টিটিউটে ইনভেস্ট করেছিলেন কি? মহিলা একটু ভেবে বলল, হ্যাঁ ওরকম একটা ব্যাপার ছিল বটে, কিন্তু তারপর সেখানে একবার মারাত্মক আগুন লাগে আর সব পুরনো ফাইলের ডেটা পুড়ে ছাই হয়ে যায়। এমার মনে কেমন একটা সন্দেহ দানা বাঁধল। ব্যাপারটা বড্ড অদ্ভুত। মহিলা আরো জানালো, এসবের ডিটেলস হয়তো মিস্টার লু এর মা বলতে পারেন, কারণ ওই সময় উনি সব কাজকর্ম দেখভাল করতেন। এমা মনে মনে ছক কষতে লাগলো, যেভাবেই হোক ইউচেনের মায়ের সাথে দেখা করার একটা রাস্তা বের করতেই হবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। অফিস একদম ফাঁকা, শুধু এমা একা কাজ করে চলেছে। ইউচেন এসে একটু খোঁচা দিয়ে বলল, কি গো, ওভারটাইম করতে খুব কষ্ট হচ্ছে নাকি? এমা কটাক্ষ করে বলল, সবই তো তোমার দয়া বস। ঠিক তখনই ইউচেনের ফোনে গ্র্যান্ডমার কল। ইউচেন এমাকে দেখে ভাব নিল, দেখো মিনহো নিশ্চয়ই আমাকে মিস করছে তাই ডাকছে। কিন্তু ফোন ধরতেই ওপাশ থেকে গ্র্যান্ডমা কড়া গলায় অর্ডার দিলেন, কাজ শেষ করে তুই আর এমা একসাথে বাড়ি ফিরবি। ইউচেন এড়ানোর চেষ্টা করলো, ওর তো আজ অনেক কাজ, ওভারটাইম চলছে। গ্র্যান্ডমা একরোকা গলায় বলে দিলেন, তাহলে তুইও ওভারটাইম কর, কিন্তু ওকে ছাড়া যদি একা বাড়ি ফিরেছিস তাহলে তোর বাড়িতে ঢোকা বন্ধ বলে খটাস করে ফোন কেটে দিলেন। এমা মুচকি হেসে বলল, কি বুঝলে, মনে তো হচ্ছে অন্য কোনো ঝাড় খেয়েছো। তাই বলছি, যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাও তাহলে আমার কাজের লোড কমাও, নয়তো বসে বসে মাছি তাড়াও। ইউচেনও ঘাটটারা বলল, আমি ওয়েট করেই নেব বলে এমার পাশেই একটা চেয়ার টেনে বসে পড়ল। কাজ করতে থাকা এমাকে দেখে ইউচেনের মনে হলো, ইস, কাজ করার সময় কাউকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে। পরক্ষণেই মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিল। ধুর, এসব ফালতু চিন্তা মাথায় আনা একদম ঠিক হচ্ছে না। কাজ করতে করতে রাত 10টা বেজে গেল। এমা ঘাড় ঘুরিয়ে দেখলো ইউচেন অঘরে ঘুমোচ্ছে। ঘুমন্ত ইউচেনকে দেখে এমা মনে মনে ভাবলো, লোকটা দেখতে সত্যি হ্যান্ডসাম। কে জানে কত মেয়ের পেছনে লাইন দিয়ে আছে। হঠাৎ ইউচেন চোখ খুলতেই এমা চমকে একটু সরে বসলো। ইউচেন কলার তুলে বলল, আমি জানি আমি হেভি গুড লুকিং, কিন্তু কোনো ভুল ধারণা রেখো না, আমি তোমাকে কখনো পছন্দ
করব না। এমাও পাল্টা দিল, হ্যাঁ আমারও তোমার প্রতি কোনো প্রেম উথলে পড়ছে না, এবার চলো বাড়ি যাই। গাড়িতে দুজনে একদম চুপচাপ বসে আছে। ম্যানেজার ড্রাইভিং সিট থেকে আর চোখে ওদের দেখে ভাবলো এদের বরফ তো এখনো গলেনি দেখছি, তাই একটু রোম্যান্স জমানোর আশায় সে ইচ্ছে করে একটা বাঁকে জোরে টার্ন নিল। ব্যাস, এমা তাল সামলাতে না পেরে সোজা ইউচেনের গায়ের উপর গিয়ে পড়লো। ইউচেন ওকে আলতো করে ধরে বলল একটু সামলে। এমা অপ্রস্তুত হয়ে থ্যাংক ইউ বলে তড়িঘড়ি সরে জানলার দিকে মুখ করে বসলো। ম্যানেজার বেচারা দীর্ঘশ্বাস ফেলে ভাবলো ধত্তরি, আমার প্ল্যানটাই ফ্লপ হয়ে গেল। এদিকে অন্য জায়গায় মীরার মা হেলেন রাগে ফেটে পড়ছে। মীরাকে যাচ্ছে তাই গালাগালি করছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, একটা কাজও ঠিক করে করতে পারলি না পারলি মিরাকেল ডাক্তারকে খুঁজে বের করতে, আর এখন সব শেয়ারগুলোও হাতছাড়া হলো। মীরা ঘ্যান ঘ্যান করে বলল সব ওই নতুন আপদ এমার জন্য হয়েছে। নিজের বাচ্চাটাকে নিয়ে লু ফ্যামিলিতে সেঁধে গেছে আর এখন সবাই ওকে মাথায় তুলে নাচছে। হেলেন স্মি জ্বলে উঠল, এইসব তুই আমাকে আগে বলিসনি কেন গর্ধব? দাঁড়া, আমি দেখছি আমার বেঁচে থাকতে ওই মা ছেলে কিভাবে আমাদের ফ্যামিলিতে রাজত্ব করে। পরদিন সকালে এমা আর মিনহো অফিসে আসতেই দেখলো অ্যালেক্স সেখানে দাঁড়িয়ে আছে। মিনহো একদম পাকামো করে মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আমি ড্যাডের সাথে ফাইনাল ডিল করে নিজের আসল আইডেন্টিটি ফাঁস করে দেব যে আমি চীন কোম্পানির সিইও। এমা হেসে ছেলের কপালে একটা চুমু খেয়ে বলল, আমার তোর ওপর ফুল ভরসা আছে বাপ, তুই ফাঁকিয়ে দিবি। এরপর এমা অফিসের ভেতর ঢুকতেই দেখলো সবাই ফিসফিস করে আলোচনা করছে যে আজ নাকি মিস্টার চীন নীলে অফিসে আসবেন। সবাই তো চরম এক্সাইটেড। এমাও ক্যাজুয়ালি সবার সাথে গল্প জুড়ে দিল। ঠিক তখনই সেখানে হেলেন আর মীরা এক গাদা গুন্ডা পান্ডা নিয়ে ফিল্মি স্টাইলে এন্ট্রি নিল। অফিসে সবাই ভয়ে ভয়ে হেলেনকে গুড মর্নিং উইশ করতে লাগলো। এমা যেই না পেছন ফিরে তাকিয়েছে, মীরার সপাটে ওর গালে একটা চড় কষে দিল। তোর ভালো দিন এবার শেষ, মীরা চিবিয়ে চিবিয়ে বলল। তারপর সবার সামনে গলা ফাটিয়ে হেলেনকে বলল, মা এই সেই মেয়েটা যে ইউচেনের বাচ্চার মা। কথাটা মুহূর্তের মধ্যে সারা অফিসে দাবানলের মতো ছড়িয়ে গেল আর সবাই এমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে শুরু করলো। এমাও ছেড়ে দেবার পাত্রী নয়, সে সপাটি মীরাকে পাল্টা থাপ্পড় মেরে বলল, একদম বকওয়াস করবি না, এখানে সবাই জানে তোর নিজের বাবার কোনো ঠিক ঠিকানা নেই, তাই আমার ছেলের দিকে আঙুল তোলার সাহস যেন না হয়। হেলেন তখন নাক সিটকে বলল, যাই হয়ে যাক, আমি তোকে এই বাড়ির বউ হিসেবে কোনোদিন মেনে নেব না। এরপর গুন্ডাগুলোকে ইশারা করতেই তারা এমার ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে জোর করে মেঝেতে হাঁটু মুড়ে বসিয়ে দিল। এতে এমার হাঁটুতে বেশ ভালোই চোট লাগলো, কিন্তু এমা একটুও দমে গেল না। ওয়ার্নিং দিল, তোমাদের ভালো চাইলে এক্ষুনি দূরে সরো, নইলে মিস্টার লু তোমাদের কি হাল করবে সেটা ভালো করে জানো। মীরা তখন একটা কন্ট্রাক্ট পেপার বের করে এমার মুখের সামনে ধরে বলল, এতে সই করে লু ফ্যামিলি থেকে নিজের সব দাবি ছেড়ে দে আর তোর সব শেয়ার আমাদের নামে লিখে দে। এই বলে সে এমার আঙুল থেকে রক্ত নিয়ে জোর করে টিপসই নেবার চেষ্টা করতে লাগলো, কিন্তু এমা সর্বশক্তি দিয়ে বাধা দিতে থাকলো। ওরা এমার সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দিল। ওদিকে মিনহো আর ইউচেন খবর পেয়ে গেছে যে অফিসে এমার উপর হামলা হয়েছে। দুজনেই পাগলের মতো কোম্পানির দিকে ছুটলো। মিনহো যখন পৌঁছলো তখন এমা মীরার হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। অ্যালেক্স পরিস্থিতি দেখে ফিসফিস করে মিনহোকে বলল, ম্যাডাম কিন্তু এখন আপার হ্যান্ডে আছেন। এমা মীরাকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে নিজের ছেলের কাছে চলে গেল। মীরা তখন মিনহোকে দেখিয়ে হেলেনকে বলল, মা এই সেই ছোড়াটা। ওরা দুজন যেই মিনহোর দিকে তেড়ে যেতে গেল, অ্যালেক্স পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে আটকে দিয়ে বলল, এই ভুলটা করবেন না, ফল খুব খারাপ হবে। মীরা তাচ্ছিল্য করে বলল, আরে ও তো জাস্ট মিস্টার চীনের কোনো আত্মীয় হবে, আমরা এমনিতে ওদের সাথে কোনো ডিল করব না। মিনহো তখন পকেট থেকে হাত বের করে অ্যাটিটিউড নিয়ে বলল, তোমাদের মতো থার্ড ক্লাস মহিলারা যেখানে আছে আমি নিজেই সেখানে কোনো কোঅপারেশন করব না। হেলেন আর মীরা খিল্লি করে হেসে উঠল, আরে তুই কে রে পুজকে? মিনহো ওদের কথায় পাত্তা না দিয়ে পকেট থেকে ওষুধ বের করে সযত্নে মায়ের হাঁটুর চোটে লাগাতে শুরু করলো। ঠিক সেই সময় কালবৈশাখীর মতো ইউচেন সেখানে হাজির হলো। গর্জে উঠে ম্যানেজারকে বলল, এদের ভেতরে ঢুকতে দিল কে? ম্যানেজার কাচুমাচু হয়ে বলল, স্যার মীরা ম্যাডাম ওনার মায়ের সাথে এসেছেন। ইউচেন সোজা এমার কাছে গিয়ে এমার হাঁটুর চোটটা দেখলো। ওর মাথায় তখন রক্ত উঠে গেছে। মীরা পরিস্থিতি সামালেমার জন্য ইউচেনকে বলল, আপনি এদের জিজ্ঞেস করুন, আমার তো মনে হয় না এটা আপনার বাচ্চা। এরা সব ডাহা মিথ্যে কথা বলছে, নইলে মিস্টার চীনের সাথে এদের কিসের কানেকশন? ইউচেন এমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি কিছু বলতে চাও না? এমা অভিমানী সুরে বলল, কি বলবো? তুমি কি এদের ফালতু কথায় বিশ্বাস করছো? ইউচেন বলল, আরে না না, আমি জাস্ট তোমার মুখ থেকে শুনতে চাইছি। তখন এমা মাথা উঁচু করে সবার সামনে ঘোষণা করলো, হ্যাঁ মিস্টার চীনের সাথে আমার কানেকশন আছে, কারণ ওই আমার ছেলে। কথাটা শুনে মীরা আর হিলেন হাসিতে ফেটে পড়ল। হা হা হা, তুমি বলতে চাইছো এই পুচকে ছোড়াটাই মিস্টার চীন? মিনহো তখন এক পা এগিয়ে এসে ভারী গলায় বলল, একদম ঠিক ধরেছ। এরপর অ্যালেক্স গলা খাঁকড়ে দিয়ে সবাইকে চমকে দিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলো, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইনি হলেন আসল চীন গ্রুপের ওনার মিস্টার চীন। কথাটা শুনে গোটা অফিস যেন প্যারালাইজ হয়ে গেল, সবার চোখ কপালে। মিনহো ইউচেনের দিকে ঘুরে বলল, ড্যাড আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এরা সব কেস গুবলেট করে দিল। ইউচেন মিনহোর পাশে হাঁটু মুড়ে বসে গর্বের সাথে বলল, গুরু তুমি তো আমার চেয়েও লেভেলে অনেক বড় হে, এতটুকু বয়সে এত বড় কোম্পানি খুলে ফেলেছো। এরপর ইউচেন ঘুরে দাঁড়ালো হেলেনার মীরার দিকে। ওর চোখের চাউনি তখন বরফের মতো ঠান্ডা। তোমাদের হাতে দুটো অপশন আছে, এক লু ফ্যামিলির সাথে সমস্ত সম্পর্ক চিরকালের মতো শেষ
শেষ করো, আর 2 মীরা সোজা জেলে গিয়ে পচবে। হেলেন একটু হিসেব কষে দেখলো নিজের পিঠ বাঁচাতে গেলে মেয়েকে বিসর্জন দেওয়াই বুদ্ধিমানের কাজ। সে চট করে বলল, আমি মীরাকে জেলে পাঠাতেই রাজি। মীরা তো শুনে সে রেগে গিয়ে হেলেনের আসল সত্যিটা সবার সামনে ফাঁস করতে গেল, কিন্তু হেলেন খপ করে ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, তুই চিন্তা করিস না, আমি ইউজুয়ার খেয়াল রাখবো, কিন্তু এখন তুই যা বাঁদরামি করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। এরপর হেলেন জোর করে মীরাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল। সব ঝামেলা মেটার পর ইউচেন সবার সামনে রোম্যান্টিক হিরোর মতো এমাকে পজাকোলা করে কোলে তুলে নিল। চলো এবার তোমার চোটের ব্যান্ডেজ করতে হবে। এমা লজ্জায় লাল হয়ে ফিসফিস করে বলল, কি করছো, সবাই দেখছে, আমাকে নামাও। ইউচেন কানেই তুললে, বা তোমার পায়ে চোট, তুমি না হাঁটতে পারবে না। নিজের কেবিনে নিয়ে গিয়ে ইউচেন পরম যত্নে এমার পায়ে ব্যান্ডেজ করতে লাগলো, কিন্তু রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না। ইউচেন টেনশনে পড়ে বলল, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। এমা ওকে আটকে দিয়ে মুচকি হেসে বলল, আরে ঘাবড়াও মতো, আমার শরীরটা একটু স্পেশাল, দেখবে একটু পরে ম্যাজিকের মতো রক্ত বন্ধ হয়ে যাবে। অ্যালেক্স তখন এসে তাড়া দিল, স্যার এবার মিটিংটা শুরু করলে ভালো হয়। মিনহো মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি এখানেই রেস্ট নাও, আমরা মিটিং সেরে আসছি। এমা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তোরা যা, আমি এখানেই ওয়েট করছি। যাওয়ার সময় এবার ইউচেন মিনহোকেও কোলে তুলে নেবার চেষ্টা করলো। মিনহো ছটপট করে বলে উঠল, ড্যাড আমাকে নামান, আমি নিজের পায়ে হাঁটতে পারি। ইউচেন হাসতে হাসতে বলল, আরে আমি তো জাস্ট একটু রাইড দিচ্ছি। মিনহো কলার ঠিক করে একদম প্রফেশনাল সিইওর মতো বলল, দেখুন আপনি আমার ড্যাড বলে এটা ভাববেন না যে আমি অফিসে আপনাকে এক্সট্রা খাতির করব। আমি আমার প্রাইভেট আর পাবলিক ম্যাটার একদম সেপারেট রাখি। ছেলের পাকামো দেখে ইউচেন হো হো করে হেসে ফেলল, আরে বস আমারও তেমন কোনো ফায়দা লোটার ইচ্ছে নেই। রাতে বাড়ি ফেরার সময় ইউচেন আবার এমাকে কোলে করে ঘরের সোফায় এনে বসিয়ে দিল। গ্র্যান্ডমা সব শুনে রাগে গজগজ করতে করতে বললেন, ওই জানোয়ারগুলো তোমাকে কিভাবে বুলিং করেছে সব শুনেছি আমি, ছাড়বো না এক বেটাকে। এমা ওকে শান্ত করে বলল, আরে গ্র্যান্ডমা কুল ডাউন, আমি এখন একদম ঠিক আছি। কথায় কথায় যখন গ্র্যান্ডমা জানতে পারলেন যে মিনহোই আসলে মিস্টার চিন, তখন ওনার খুশির আর ঠিকানা ছিল না। আনন্দে গদগদ হয়ে বললেন, ভাই আমি তো আমার একগাদা কোম্পানি তোমাকেই চালাতে দেবো ভাবছি। এমা বাধা দিয়ে বলল, না না এসবের কোনো দরকার নেই। ইউচেন সাথে সাথে বলে উঠল, আরে ও তো আমার ছেলে, তুমি মাঝখানে কথা বলার কে? এমাও পাল্টা দিল, ভুলে যেও না বস, মিনহোর টাইটেল কিন্তু এখনো চিন। ইউচেন জেদ ধরে বসলো, কাল সকালেই আমি ওর নাম চেঞ্জ করে লু করে দেব। এটা শুনে এমার রীতিমতো ফায়ার হয়ে গেল, খবরদার তুমি কখনো এমনটা করবে না। পরিস্থিতি গরম দেখে গ্র্যান্ডমা ইউচেনকে বললেন, তুই মিনহোকে নিয়ে একটু ভেতরে যা তো ভাই, আমার এমার সাথে কিছু জরুরি পার্সোনাল কথা আছে। ওরা চলে যেতে গ্র্যান্ডমা এমার পাশে বসে ওর হাত দুটো ধরে সরাসরি জিজ্ঞেস করলেন, আচ্ছা মা ইউচেন ছেলেটাকে তোমার কেমন লাগে? এমা একটু অপ্রস্তুত হয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন? গ্র্যান্ডমা মুচকি হেসে বললেন, আমার তো মনে হয় ইউচেন ছেলেটা তোমাকে বেশ পছন্দ করে, আর আমি মন থেকে চাই তোমরা বিয়েটা করে নাও। এরপর গ্র্যান্ডমা একটা দীর্ঘশ্বাস ফেলে ইউচেনের যন্ত্রণাদায়ক অতীতের কথা শেয়ার করতে শুরু করলেন। জানো এমা, ইউচেন ছোটবেলায় ইউচেনের বাবা মা সারাক্ষণ শুধু ঝগড়া করত। একদিন রাগের মাথায় ওর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে বসে, আর তারপর থেকে কোনোদিন সুস্থ হয়ে উঠতে পারেনি। ওই ঘটনার পর থেকে ইউচেনের স্বভাবটা এমন রুক্ষ হয়ে গেল, ও মেয়েদের সাথে ঠিক করে কথাই বলতো না। ওর ভেতরে যে একটা নরম মন আছে সেটাও সবার কাছ থেকে লুকিয়ে রাখে। গ্র্যান্ডমার কথাগুলো শুনে এমার মনে ইউচেনের জন্য একটা অদ্ভুত নরম কোণ তৈরি হতে শুরু করলো। সবকিছু শুনে এমার মনটা কেমন যেন হু হু করে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আপন মনেই বলে উঠল, লোকটার জীবনে সত্যি বড্ড সাফার করেছে গো। এই বলে সে ধীর পায়ে ঘরের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতেই দেখে ইউচেন দাঁড়িয়ে আছে। এমাকে দেখেই ইউচেন বেশ নরম গলায় বলল, মিনহো তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, তুমি বরং এখন রেস্ট নাও, কাল আমি তোমাকে ছুটি দিয়ে দেব। কথাটা শুনে এমার মনটা বেশ খুশিতে ভরে উঠল। সে একটা থ্যাংক ইউ বলে নিজের বইটা নিয়ে সেখান থেকে চলে গেল। যেতে যেতে মনে মনে ভাবল, লোকটা আসলে হেব্বি ভালো। এদিকে অন্য ঘরে তখন অন্য ড্রামা। ইউজোয়া তার মায়ের জন্য ঘ্যান ঘ্যান করে কাঁদছে। হেলেন রাগে গজগজ করতে করতে কাজের মেয়েকে হুকুম দিল, এই আপদটাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে ভেতরে আটকে রাখতো। ঠিক তখনই হেলেনের হাতের পুরনো ব্যথাটা আবার টনটন করে উঠল। পরিস্থিতি বেগতিক দেখে সে চটপট একটা পেন কিলের গিলে সোজা ডক্টর ওয়াংকে কল লাগালো। হ্যালো, তোমার ওই ওষুধের কি খবর? আর তোমার ওই মিরাকল ডাক্তার ঠিক কবে এসে পৌঁছাবে বলো তো? ওপাশ থেকে ওয়াং খুব ক্যাজুয়ালি জানালো যে সে খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু প্রজেক্টে আরও একটু মাল করি, মানে ইনভেস্টমেন্ট ঢালতে হবে। হেলেন দাঁত মুখ খিচিয়ে বলল, সে আমি দেখছি, তুই আগে তোর কাজটা ঠিকঠাক কর। ফোনটা কেটে হেলেন শয়তানি হাসলো। ওর মাথায় তখন একটা ফাটাফাটি প্ল্যান ঘুরছে। যাই হয়ে যাক, মিরাকল ডাক্তারের হাতের ওই বার্থ মার্কটা ওর চেনা আছে। ওই মার্কটা দেখেই সে ডাক্তারকে ঠিক চিনে নেবে, আর তারপর লু ফ্যামিলির পুরো সম্পত্তি একেবারে ওর হাতের মুঠোয় চলে আসবে। বাড়িতে ফিরে এমা যেই না শাওয়ার নিয়ে বেরিয়েছে, হঠাৎ ওর নজর গেল নিজের হাতের দিকে। সেখানে স্পষ্ট ফুটে আছে সেই অদ্ভুত বার্থ মার্কটা। বাথরুম থেকে বেরোতেই দেখে মিনহো পাকামো করে ওর জন্য ওয়েট করছে। এমাকে দেখেই মিনহো সোজা সাপটা জিজ্ঞেস করে বসলো, আচ্ছা মা, তুমি কি ড্যাডিকে ডেট করার কথা ভাবছো? ছেলের এরকম ডাইরেক্ট বাউন্সার শুনে এমার চোখ কপালে উঠল। সে হেসে উড়িয়ে দিয়ে বলল,
ধুর, এখন আমার সেরকম কোনো প্ল্যান ট্যান নেই, তুই বরং গিয়ে ঘুমিয়ে পড়। মিনহোকে ঘুম পাড়াতে পাড়াতে এমা গভীর চিন্তায় তলিয়ে গেল। সে বুঝতে পারছিল যে মিনহো ওর ড্যাডকে বড্ড বেশি পছন্দ করতে শুরু করেছে, তাই ব্যাপারটা নিয়ে এবার ওর একটু সিরিয়াসলি ভাবা উচিত। মিনহো ওর ড্যাডের সাথে যে কতটা খুশি সেটা এমার চোখ এড়ায়নি, কিন্তু পরক্ষণেই ওর বুকটা হু হু করে উঠল। নিজের ভাইয়ের শয়তানের জন্য সে তো অলরেডি একটা বাচ্চাকে হারিয়েছে, এখন মিনহোকে সে কোনোভাবেই একা ছাড়তে পারবে না। মিনহো ছাড়া ওর বাঁচার কোনো মানে হয় না। পরদিন সকালে এমা তাড়াহুড়ো করে মিনহোকে ডাকলো, এই ছেলে জলদি কর, স্কুলের জন্য লেট হয়ে যাবি তো। ঠিক তখনই গ্র্যান্ডমা এসে এমার রাস্তা আটকে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, আরে তুমি কেন খামোখা দৌড়চ্ছ? ইউচেন তো ওকে স্কুলেই নিয়ে গেল। এমা একটু অবাক হয়ে ওনার পাশে গিয়ে বসলো। গ্র্যান্ডমা তখন বেশ জ্ঞান দেওয়ার সুরে বললেন, তোমার একটু রেস্ট নেওয়া উচিত মা। ইউচেনকে ওর বাপের ডিউটিগুলো করতে দাও, তবেই না ও একটা ভালো ফাদার ম্যাটেরিয়াল তৈরি হবে। এমাও হাসি মুখে সাই দিল, আমারও তো মনে হয় ইউচেন ফাটাফাটি একটা ড্যাড হবে। কথাটা শুনে গ্র্যান্ডমা এক্সাইটমেন্টে ফেটে পড়লেন। আমি ভাবছি মিনহোর জন্য একটা গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট পার্টির আয়োজন করব। ওখানেই সবার সামনে আমি অ্যানাউন্স করে দেব যে মিনহো আমাদের ফ্যামিলিরই রক্ত। আর হ্যাঁ, ওই দিনই তুমি আর ইউচেন এঙ্গেজমেন্টটা সেরে ফেলবে। ওদের এই খুশির আড্ডার মাঝখানেই হঠাৎ কাল বৈশাখীর মতো হেলেনের এন্ট্রি। এসেই সে গলা ফাটিয়ে চিল্লানো শুরু করলো, আমি এই বিয়েতে বাপের জন্মেও মত দেব না বলে দিলাম। জিনু ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গ্র্যান্ডমা গর্জে উঠলেন, তুই আবার এখানে কি মরতে এসেছিস? হেলেনও ঘ্যাটতেরা। শটান বলল, ইউচেন আমার ছেলে, যদি ও এই মেয়েটাকে বিয়ে করে তাহলে আমাকে 100 মিলিয়ন ডাউরি দিতে হবে। কথাটা শুনে গ্র্যান্ডমার পিত্তি জ্বলে গেল। তুই কে রে ভাই এমার কাছে পণ চাওয়ার? ইউচেনের ওপর তোর কোনো অধিকার নেই, আর এই ফ্যামিলিতেও তোর কোনো জায়গা নেই। হেলেনও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে শটান একটা সোফায় বসে পড়ল। ভুলবেন না, আপনার ছেলে মরেছে ঠিকই, কিন্তু আমাদের এখনো ডিভোর্স হয়নি, তাই এই বাড়ির সম্পত্তিতে আমার 16 আনা ভাগ আছে। হেলেনের এই চরম বেয়াদবি দেখে গ্র্যান্ডমার রাগে কাঁপতে লাগলেন, আর হঠাৎ করেই ওনার বুকে তীব্র ব্যথা শুরু হলো। কিছু বুঝতে না পারতেই উনি ধপাস করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বিন্দুমাত্র দেরি না করে এমা ছুটে গিয়ে গ্র্যান্ডমার পালস চেক করলো। জিনুকে বলল ওনার খেয়াল রাখতে, আর নিজে দৌড়ে গেল স্পেশাল মেডিসিন বানাতে। এদিকে হেলেন মোলে মোলে জিলাপি খাচ্ছে। বুড়িটা যদি এবার পটল তোলে তাহলে তো সম্পত্তির পুরো রাস্তাটাই আমার জন্য ক্লিয়ার। ভেতরে গিয়ে এমা এক গ্লাস জলে নিজের কয়েক ফোঁটা রক্ত মিশিয়ে একটা জাদুকরি ওষুধ তৈরি করে ফেলল। এর পরের সিনে দেখি এমা বাইরে এসে গ্র্যান্ডমাকে ওষুধ দিতে যায়, কিন্তু ঠিক তখনই হেলেন তাকে আটকে দিয়ে বলে যে সেই তো কোনো ডাক্তার নয়, ব্যাপারটা তো পুরোই জমে গেল। এমা তো আর ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে জোর করে জিনুকে ওষুধ দেওয়ার চেষ্টা করে, কিন্তু হেলেনও নাছোড়বান্দা, সে কিছুতেই এমাকে ছাড়তে রাজি নয়। কি আর করি বলো, বাধ্য হয়ে এমা তাকে একটা ধাক্কা দিয়ে সাইড করে দেয় এবং গ্র্যান্ডমাকে ওষুধ খাইয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে ইউচেন এসে হাজির। সুযোগ বুঝে হেলেন তাকে নালিশ করে বসে যে এমা নাকি ইচ্ছে করেই তার গ্র্যান্ডমার ক্ষতি করতে চাইছে। এটা শুনে ইউচেন তো অবাক, সে জানতে চায় যে আসলে কি হয়েছে। তখন জিনু তাকে পুরো ঘটনাটা বুঝিয়ে বলে যে হেলেনের সাথে তর্ক করতে করতে গ্র্যান্ডমা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি বেগতিক দেখে ইউচেন তার লোকজনকে ডেকে হেলেনকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এটা দেখে এমা মনে মনে বুঝতে পারে যে গ্র্যান্ডমা বর্তমানে যে ওষুধটা খাচ্ছেন সেটা আসলে তার ব্রেইনকে ড্যামেজ করে দিচ্ছে বা মাথা খারাপ করে দিচ্ছে। এরপর এমা হেলেনকে ওই বাজে ওষুধটা খেতে কড়াভাবে নিষেধ করে, কিন্তু হেলেনের তো নিজেরই মাথা মোটা। সে উল্টে বলে যে এই ওষুধ তাকে ডক্টর ওয়ং দিয়েছেন, তাই সে এমার কথায় একেবারেই বিশ্বাস করবে না। এই বলে সে গটগট করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসে। তখন জিনু তাকে রেস্ট নেওয়ার জন্য ভেতরের ঘরে নিয়ে যায়। অন্যদিকে ইউচেন এমাকে সাহায্য করার জন্য মন থেকে একটা থ্যাংক ইউ বলে আস্তে আস্তে তার বেশ ক্লোজ চলে আসে। উফ, রোম্যান্স জাস্ট শুরু হচ্ছিল। ঠিক তখনই কাবাব মে হাড্ডি হয়ে ম্যানেজার সেখানে এসে হাজির, আর এমাও কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে সটকে পড়ে। এর পরের সিনে গ্র্যান্ডমার ছোট্ট মিনহো মিলে ইউচেনকে বোঝাতে শুরু করে যে তার উচিত এমার মন জয় করা বা তাকে পারসিউ করা, আর তাই আপকামিং ব্যাঙ্কোয়েট পার্টিতে সবার সামনে মিনহোর পাশাপাশি এমাকেও তার অফিসিয়ালি অ্যানাউন্স করা উচিত। ইউচেন একটু দ্বিধায় পড়ে বলে যে এর জন্য তো এমারও পারমিশন বা কনসেন্ট দরকার। তখন গ্র্যান্ডমা তাকে অভয় দিয়ে বলেন যে দরকার হলে সে পুরো দোষটা তার ঘাড়ে চাপিয়ে দেবে, তবে ইউচেন যদি নিজে থেকে না চায় তাহলে তিনি এমন কিছু করবেন না। তখন ইউচেন বলে আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। ওদিকে কাট টু অন্য সিন। হেলেন সোজা ডক্টর ওয়ং এর কাছে গিয়ে কমপ্লেন করে যে তার দেওয়া ওষুধের প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমি কি করি বলতো? হেলেন বেশ চিন্তায় পড়ে যায়। তখন ডক্টর ওয়ং তাকে শান্ত করে বলে যে তার বোন তো প্রায় চলেই এসেছে, তাই চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। হেলেনও নিরুপায় হয়ে বলে যে সে শেষবারের মতো ওয়ং এর উপর ভরসা করছে। ওয়ং এর একজন লোক তাকে জিজ্ঞেস করে যে সে রোগীদের
নিজের কিভাবে সুস্থ করবে। তখন সে এক অদ্ভুত প্ল্যান করে বলে যে তাদের সাথে সে কোনো একটা নকল মেয়েকে পাঠিয়ে দেবে, কিন্তু আপাতত তাদের মূল টার্গেট হলো মিনহোকে খুঁজে বের করা। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত ব্যাঙ্কোয়েট পার্টির দিন। ব্যাপারটা পুরোই জাঁকজমকপূর্ণ। ইউচেন, মিনহো আর এমাকে সাথে নিয়ে স্টেজে ওঠে এবং সবার সামনে বুক ফুলিয়ে অ্যানাউন্স করে যে মিনহো আসলে তারই ছেলে। শুধু তাই নয়, সে এমার দিকে তাকিয়ে প্রকাশ্যেই বলে যে সে এমাকে নিজের করে পেতে চায়। এটা শুনে এমা তো রীতিমতো শকে চলে যায়, আর উপস্থিত সবাই তাদের দুজনকে বেস্ট কাপল বলে বাহবা দিতে শুরু করে। পার্টির একটু পরেই যখন মিনহো একা দাঁড়িয়েছিল, তখন একটা লোক চুপি চুপি তার কাছে এসে বলে যে সে তাকে তার বোনের কাছে নিয়ে যাবে। ছোট্ট মিনহো খুশিতে গদগদ হয়ে তার সাথে যেতে রাজি হয়ে যায়। লোকটা তো মনে মনে ভাবছিল যে বাচ্চাটা কত বোকা, কিন্তু ব্যাপারটা যে এমন বাঁক নেবে কে জানতো। লোকটা যেই না গাড়ির দরজা খোলে, ও মা, ভেতরে তো অ্যালেক্স আগে থেকেই বসে আছে। অ্যালেক্স লোকটাকে আচ্ছা করে ধোলাই দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। পরে যখন এমা আর ইউচেন হাঁপাতে হাঁপাতে মিনহোকে খুঁজতে আসে, তখন মিনহো হেসে কুটি। সে বলে যে তারা অনেক লেট করে ফেলেছে, সে নিজেই তার কিডন্যাপারকে কিডন্যাপ করে দিয়েছে। ভাই রে ভাই, লেভেল আছে পোলাপানের। এরপর সে যখন জানতে পারে যে এই পুরো ঘটনার পেছনে হেলেনের হাত আছে, তখন তার রাগে গা জ্বলতে থাকে। এদিকে পার্টির আরেক কোনায় হেলেন ইউজুওকে সাথে নিয়ে গ্র্যান্ডমার কাছে প্রপার্টিতে নিজের হিস্সা বা ভাগ চাইতে আসে, কিন্তু গ্র্যান্ডমা তাকে জাস্ট ইগনোর করে দেন। তখন হেলেন রেগে গিয়ে বলে যে নিজের নাতির সাথে এমন অবিচার করতে পারেন না। ঠিক তখনই আমাদের হিরোইনের এন্ট্রি। সে এসে সোজা হেলেনের মুখের ওপর এক গ্লাস ওয়াইন ছুঁড়ে মারে এবং কড়া গলায় জিজ্ঞেস করে যে তার বাচ্চার গায়ে হাত দেওয়ার সাহস হেলেনকে কোথা থেকে পেল। হেলেন যথারীতি সাধু সাজার ভান করে বলে যে সে কিছুই করেনি। তখনই ইউজেন সেই কিডন্যাপার লোকটাকে ঘাড় ধরে সেখানে নিয়ে আসে। হেলেন তো পুরোই ভেবাজাকা খেয়ে যায়, তবে সামলে গিয়ে বলে যে ওটা নাকি জাস্ট একটা ড্রাইভার। এর মধ্যে একটা মারাত্মক কাণ্ড ঘটে যায়। এমার হাত ভুলবশত ইউজুয়ার গায়ে লাগতেই সে একদম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সুযোগ পেয়ে হেলেন চেঁচাতে শুরু করে যে এমা নিশ্চয়ই তাকে বিষ বা পয়জন দিয়েছে। এমা নিজেকে নির্দোষ দাবি করে ইউজুয়াকে চেক করতে যায়, কিন্তু হেলেনটাকে একপাশে সরিয়ে দিয়ে বলে তোমার আর নাটক করতে হবে না, এখন মেরেকেল ডাক্তার চলে এসেছে, সেই সব ঠিক করে দেবে। কিন্তু ভাই, আসল টুইস্ট তো এখানেই। ওই মেয়েটা আসলে একটা ফেক বা নকল ডাক্তার, তাই সে কিছুই বুঝতে পারছিল না। কোনো মতে ইউজুয়ার হাত ধরে সেও বলে বসে যে তাকে বিষ দেওয়া হয়েছে। তখন এমা তাকে চ্যালেঞ্জ করে বলে যে সে একটা নকল ডাক্তার এবং তাকে আজে বাজে বকতে নিষেধ করে, কারণ ইউজুওকে কোনো বিষ দেওয়াই হয়নি। তবুও হেলেন এমাকে কিছুতেই চেক করতে দেয় না। এর মধ্যে ওই নকল মেয়েটা একটা ইনজেকশনের সুচ বের করে ইউজুওকে ফোটাকে যায়। এমার সঙ্গে সঙ্গে তাকে আটকে দিয়ে ধমক দিয়ে বলে তুমি কি ছেলেটাকে মেরেই ফেলতে চাও নাকি? তখন ইউচেন নিজের মায়ের হাত শক্ত করে ধরে বলে যে এমা যা করছে তাকে সেটা করতে দেওয়া হোক। এরপর এমা ইউজুওকে ভালোভাবে চেক করতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে ওই নকল ডাক্তার মেয়েটা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইউচেনের লোকজনের কাছে সে ধরা পড়ে যায়। শেষমেশ সে স্বীকার করতে বাধ্য হয় যে সে আসলে কোনো মেডিকেল ডাক্তার নয়। কিছুক্ষণ পরে ইউজনের জ্ঞান ফিরে আসে। হেলেন অবাক হয়ে এমাকে জিজ্ঞেস করে যে সে এটা কিভাবে করলো। তখন আমাদের স্মার্ট বয় মিনহো বুক ফুলিয়ে অ্যানাউন্স করে যে আমার মাই হলো সেই আসল মিরাকেল ডক্টর। এটা শুনে হেলেনের তো চক্ষু চড়ক গাছ। সে এমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে শুরু করে তাকে বাঁচানোর জন্য। সে এও স্বীকার করে যে সে এমাকে ভুল বুঝেছিল। তখন এমা বেশ কড়াভাবেই তাকে মনে করিয়ে দেয় যে সে আগেই হেলেনকে ওই বাজে ওষুধটা খেতে নিষেধ করেছিল, আর এখন সেই ওষুধের সাইড এফেক্টেই তার এই করুণ অবস্থা, যার কখনোই পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। এই কথা শোনা মাত্রই হেলেন শক খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ইউচেনের লোকেরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। যাওয়ার আগে এমা ইউচেনকে বলে যে সে যেন তার মায়ের সাথে মাঝে মাঝেই দেখা করতে যায়, কারণ তার হাতে আর বেশি সময় নেই। এর পরের সিনে দেখি পুরো সিনারিওটাই চেঞ্জ। সেখানে টিনা নামের আরেকটা মেয়ে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে হাজির হয়। সে এসে সোজা ইউচেনকে ব্ল্যাকমেল করার সুরে বলে যে ইউচেন যদি মিনহোকে নিজের ছেলে হিসেবে মেনে নিতে পারে, তবে ইউনাকেও তার মেনে নিতে হবে। ইউচেন তো আকাশ থেকে পড়ে, কি আজে বাজে বকছো তুমি। প্রমাণ হিসেবে টিনা ইউচেনের হাতে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে গ্র্যান্ডমা দ্রুত বাকি সব গেস্টদের সেখান থেকে বিদায় করে দেন। এরপর তিনি এমাকে জানান যে টিনা হলো তাদের দূর সম্পর্কের এক আত্মীয়, যে দীর্ঘ 5 বছর পর আবার ফিরে এসেছে। টিনা বেশ কনফিডেন্সের সাথে বলে যে তাদের বিশ্বাস না হলে তারা নিজেরাও টেস্ট করে দেখতে পারে। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। ম্যানেজার যখন নতুন করে করা টেস্টের রিপোর্ট নিয়ে আসে, তখন দেখা যায় যে সত্যি সত্যি ইউনা ইউচেনেরই মেয়ে। ইউচেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে ভাবে এমনটা কিভাবে সম্ভব, আমি তো শুধু একটা মেয়ের সাথেই ছিলাম। তখন এমা একটু খোঁচা মেরেই বলে তুমি ভালো করে ভেবে দেখো তোমার সাথে আর কতজন মেয়ে ছিল। এই সুযোগে টিনা বেশ আধিক্যতা করে বলে যে কোনো ব্যাপার না, তারা দুজন একসাথে একই বাড়িতে থাকবে। কিন্তু এমা এই ফালতু প্রস্তাবে সরাসরি না করে দেয় এবং সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে যেতে উদ্যত হয়।
ঠিক তখনই এমার নজর পড়ে ছোট্ট ইউনার ওপর। তাকে দেখে এমার মনের ভেতর কেমন যেন একটা চেনা চেনা অনুভূতি কাজ করে। সেই ইউনার কাছে গিয়ে নরম সুরে জিজ্ঞেস করে যে সে তাকে একবার চেক করতে পারে কি। এই বলে সেই ইউনার হাতটা ধরতে যায়, কিন্তু টিনা তো রেগে ফায়ার। সে একদম খেকিয়ে উঠে এমাকে বলে যে তার মেয়েকে যেন সে একদমই স্পর্শ না করে। অপমানিত হয়ে এমাও সেখান থেকে চলে যায়। এরপর ইউজেন মিনহোকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে যেন অন্তত তার কথার উপর বিশ্বাস রাখে, কিন্তু মিনহো তার মায়ের মতো রেগেমেগে সেখান থেকে চলে যায়। তখন টিনা ইউচেনকে চাপ দিয়ে বলে যে এবার তো তাকে তার মেয়েকে মেনে নিতেই হবে। ইউচেন বেশ বিরক্ত হয়ে উত্তর দেয় যে টিনার যা টাকা পয়সা বা যা কিছু চায় সে দিয়ে দেবে, কিন্তু সে যেন ইউচেনের থেকে দূরে থাকে। টিনা তখন তার আসল রূপ দেখিয়ে বলে যে সে ইউচেনকে বিয়ে করতে চায়, যা ইউচেন সরাসরি রিজেক্ট করে দেয়। এই অবস্থায় গ্র্যান্ডমা ইউচেনকে বোঝান যে তার মেয়ের খেয়াল রাখাটা এখন তার দায়িত্ব, তাই সে যেন ইউনাকে শপিংয়ে নিয়ে যায়। ইউচেন রাজি হয়ে ইউনাকে নিয়ে বেরোনোর সময় টিনা চুপি চুপি বাচ্চাটাকে ধমক দিয়ে বলে যে সে যেন খুব ভালোভাবে থাকে, না হলে কপালে কিন্তু চরম দুঃখ আছে। ইউনা তার বাবার সাথে বেরিয়ে যাওয়ার পর গ্র্যান্ডমা টিনাকেও রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দেন। টিনা নিজের রুমে গিয়ে তো মহা খুশি। সে মনে মনে ভাবে যে এবার এই বাড়ির সব কিছু তার হয়ে যাবে। ঠিক তখনই সেই ভিলেন ডক্টর ওয়াং তাকে কল করে ওয়ার্নিং দেয় যে সে যেন জলদি নিজের কাজ শেষ করে তাকে টাকা পাঠায়, নইলে সব প্ল্যান ভেস্তে যাবে। টিনা বেশ কনফিডেন্সের সাথে তাকে আশ্বস্ত করে বলে যে তার কাছে তুরুপের তাস আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর টিনার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি এক ভয়ঙ্কর সত্যি। 5 বছর আগে এমার যখন যমজ বা টুইন্স বাচ্চা হয়েছিল, তখন এই টিনাই তার মেয়ে বাচ্চাটাকে চুরি করেছিল। অর্থাৎ এই ছোট্ট ইউনা আসলে এমারই নিজের মেয়ে। ব্যাপারটা তো পুরোই জমে গেল। কিছুক্ষণ পর ইউনাও তার বাবার সাথে শপিং শেষ করে বাড়ি ফিরে আসে। তাকে ঘুম পাড়িয়ে দিয়ে ইউচেন গ্র্যান্ডমার কাছে গিয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করে যে এবার তার প্রিয় পুত্রবধূ মানে এমার কি হবে। গ্র্যান্ডমা তাকে বুদ্ধি দেন যে সে যেন এমার মান ভাঙিয়ে তাকে ফিরিয়ে আনে এবং তার খেয়াল রাখে। ইউচেনও কথা দেয় যে সে এমাকে সব সময় খুশি রাখবে। অন্যদিকে এমাও হাত গুটিয়ে বসে থাকার পাত্রী নয়। সে ফোনে অ্যালেক্সকে নির্দেশ দেয় যে ওই ইউনা নামের বাচ্চাটা আসলে কে তার পুরো বায়োডেটা বা ইনফরমেশন বের করতে হবে। পাশাপাশি ডক্টর ওয়াংয়ের খবর নিতে বললে অ্যালেক্স জানায় যে তারা ওয়াংয়ের ল্যাবে রেড করেছিল, কিন্তু ল্যাবটা একদম খালি ছিল। এমা তাকে নজরদারি চালিয়ে যেতে বলে এবং সতর্ক করে দেয়। এর পরের সিনে একটা কিউট মোমেন্ট দেখা যায়। ইউচেন এমার রুমের বাইরে দাঁড়িয়ে তাকে কিভাবে সরি বলবে সেটা রিহার্সাল করছিল। এমা যেই না দরজা খুলে বাইরে এসেছে, ইউচেন সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে তার আসলেই জানা ছিল না যে তার একটা মেয়েও আছে। তখন এমা একটা বড় সিক্রেট রিভিল করে বলে যে ইউচেনের আরও একটা মেয়ে আছে। সে সব খুঁড়ে বলে যে তার আসলে টুইন্স বা যমজ বাচ্চা হয়েছিল, কিন্তু জন্মের সময় কেউ তার মেয়েকে চুরি করে নিয়ে যায়। এমার সন্দেহ যে তার ভাই ডক্টর ওয়াংই হয়তো কোনো এক্সপেরিমেন্টের জন্য বাচ্চাটাকে নিয়ে গেছে। এটা শুনে ইউচেন আবেগপ্রবণ হয়ে এমাকে জড়িয়ে ধরে আর ভরসা দেয় যে তারা দুজন মিলে ঠিকই তাদের মেয়েকে খুঁজে বের করবে। এমা যখন জিজ্ঞেস করে যে সেটা কিভাবে সম্ভব, তখন ইউচেন খুব সুন্দর একটা লজিক দেয়। সে বলে যে এমা আর মিনহো যেমন কাকে খুঁজে পেয়েছিল, তেমনি দুই ভাই বোনের মধ্যে নিশ্চয়ই কোনো টুইন্স টেলিপ্যাথি আছে, যার মাধ্যমে মিনহো ঠিকই তার বোনকে খুঁজে বের করবে। এদিকে অন্য রুমে দেখা যায় টিনার নিষ্ঠুর রূপ। সে ইউনাকে বেধড়ক মারধর করছে আর শাসাচ্ছে যে ইউনা যদি ভালোভাবে সবার সাথে মিশে সবার মন জয় করতে না পারে, তাহলে সবাই তাদের উপর সন্দেহ করবে। বেচারা ইউনা কাঁদতে কাঁদতে বলে যে সে আপ্রাণ চেষ্টা করছে সবাইকে খুশি করার। ঠিক সেই মুহূর্তেই মিনহো ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখে যে তার বোনকে কেউ একজন খুব বুলি করছে বা মারধর করছে। সে একদম ঘাবড়ে গিয়ে ধরফর করে বিছানা থেকে উঠে বসে। ভাই বোনের টেলিপ্যাথি বলে কথা। পরের দিন সকালে যখন মিনহো ব্রেকফাস্ট করছিল, তখন ইউনা তার কাছে আসে। ইউনাকে দেখে মিনহোর মনে পড়ে যায় যে কাল রাতে ঠিক এই মেয়েটাই তার স্বপ্নে এসেছিল। তখনই ওই ডাইনি টিনা সেখানে এসে মিনহোকে হুকুম করে যে সে যেন তার বোনের জন্য দুধ ঢেলে দেয়। মিনহো প্রথমে একটু অ্যাটিটিউড দেখিয়ে না করে দিলেও ইউনা যখন খুব মিষ্টি করে তাকে রিকোয়েস্ট করে, তখন সে আর না করতে পারে না। সে দুধের গ্লাসটা ইউনার হাতে দেয়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় টিনা। সে সবার অলক্ষ্যে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় এবং ইউনাকে সেটা খেতে বাধ্য করে। ইউনা মনে মনে ভাবে যে সে পরে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবে, আর এই ভেবে সে পুরো দুধটা খেয়ে নেয়। কিন্তু দুধটা খাওয়ার পরই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখেই টিনা এমনভাবে চিল্লাপাল্লা শুরু করে যেন আকাশ ভেঙে পড়েছে। সে সবাইকে ডেকে জড়ো করে আর মিথ্যে অপবাদ দেয় যে মিনহোই নাকি তার মেয়েকে মেরে ফেলেছে। এমা আর ইউচেন দৌড়ে এসে প্রথমে ইউনাকে চেক করে বুঝতে পারে যে তারও অ্যালকোহলে মারাত্মক অ্যালার্জি আছে।
ইউচেন একটুও দেরি না করে দ্রুত তাকে ওষুধ খাইয়ে দেয়। এরপর ইউচেন টিনাকে বলে যে মিনহো তো একটা বাচ্চা ছেলে, সে কেন এমন জঘন্য কাজ করতে যাবে। তখন টিনা খুব চালাকি করে এমার দিকে ইঙ্গিত করে বলে যে তার ধারণা এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে। কিন্তু মিনহো তো আর বোকা নয়, সে জোর গলায় বলে যে সে দুধে কিচ্ছু মেশায়নি আর তার কাছে এর সলিড প্রমাণও আছে। তখন ইউচেন এমাকে মনে করিয়ে দেয় যে এমা তো বাড়ির বিভিন্ন জায়গায় সিক্রেট ক্যামেরা লাগিয়েছিল। এমার সাথে সাথে ফুটেজ চেক করে দেখে এবং ইউচেনকে সবটা দেখায়। ফুটেজে টিনাকে দুধে কিছু মেশাতে দেখে ইউচেন রেগে ফায়ার হয়ে জিজ্ঞেস করে যে এটা সে কি মিশিয়েছে। টিনা আমতা আমতা করে মিথ্যা বলে যে সে নাকি শুধু নিউট্রিশন পাউডার মিশিয়েছিল। ইউচেন কড়া ধমক দিয়ে বলে যে সে যদি সত্যিটা না বলে তাহলে সে এক্ষুনি পুলিশ ইনভেস্টিগেশন করাবে। ভয় পেয়ে টিনার সুর পাল্টে ফেলে। সে বলে হয়তো তার বুঝতে ভুল হয়েছে, আর এই বলে সে এমার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু এমা তাকে মিনহোর কাছে ক্ষমা চাইতে বলে। বাধ্য হয়ে টিনা মিনহোর কাছে সরি বলে। ইউচেন তখন চরম বিরক্তি নিয়ে বলে যে এমন বাজে লোকদের সে কেন বাড়িতে রেখেছে। সে টিনাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দেয় যে এরপর এমন কিছু হলে তাকে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে যাওয়া হবে। এই বলে সে ইউনাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। পরে এমা আর ইউচেন নিজেদের মধ্যে আলোচনা করে যে ব্যাপারটা বেশ অদ্ভুত, কারণ ইউনারও ঠিক একইভাবে অ্যালকোহলে অ্যালার্জি আছে। এই বিষয়টা কনফার্ম করার জন্য এমা ইউনার রুমে যায়। ইউনা তখন রেস্ট নিচ্ছিল। এমা ইউচেনকে জিজ্ঞেস করে যে ইউনা এখন কেমন আছে। ইউচেন জানায় সে এখন অনেকটা ঠিক আছে। এরপর এমা আস্তে আস্তে ইউনার কাছে গিয়ে তার পালস চেক করে। হঠাৎ তার মনে পড়ে যে তার হারিয়ে যাওয়া মেয়ের হাতেও তো একটা মুক্তোর মতো বা পার্ল বার্থমার্ক ছিল। সে যেই না ইউনার হাতটা চেক করতে যাবে ঠিক সেই মুহূর্তে ইয়ুং দূতের মতো টিনা সেখানে এসে তাকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে যে সে যেন তার মেয়ের থেকে দূরে থাকে। ইউচেন রেগে গিয়ে টিনাকে জিজ্ঞেস করে যে সে অকারণে এমন ওভার রিঅ্যাক্ট কেন করছে। তখন টিনা ইমোশনাল ড্রামা করে বলে তোমরা চাইলে আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমার মেয়ের গায়ে যেন একটু আঁচ না লাগে। এমা বেশ শান্ত গলাতেই বলে যে সে শুধু বাচ্চাটাকে চেক করছিল। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ডক্টর ওয়াং টিনাকে ফোন করে তাড়াহুড়ো করে জানায় যে সে তার বাকি কাজ সারার জন্য বিদেশে বা আব্রডে পালিয়ে যাচ্ছে, তাই টিনা যেন খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে। বাইরে এমা আর ইউজেন আলোচনা করছিল যে তাদের খুব দ্রুত RS রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে খোঁজ খবর বের করতে হবে। তখনই মিনহো সেখানে এসে বলে যে তার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সে তার মায়ের চেহারা দেখে সহজেই বুঝতে পারে যে এমা তার থেকে কিছু একটা লুকাচ্ছে। তখন এমা আর কিছু না লুকিয়ে তাকে সত্যিটা জানিয়ে দেয় যে তার একটা যমজ বোন আছে এবং তারা তাকেই খুঁজছে। এটা শুনে মিনহো বলে যে তার তো এমন একটা মেয়ের স্বপ্নেও আসছিল। এমা আর ইউচেন বেশ এক্সাইটেড হয়ে জানতে চায় মেয়েটা দেখতে কেমন, কিন্তু মিনহো আফসোস করে বলে যে স্বপ্নে সে মেয়েটার মুখটা পরিষ্কার দেখতে পায়নি। তখন তারা দুজন মিনহোকে ভরসা দেয় যে খুব শিগগিরই তারা তাকে খুঁজে বের করবে। এরপর তারা মিনহোকে স্কুলে ছাড়তে যায়, আর এই পুরো সুখী পরিবারের দৃশ্যটা দেখে টিনার তো রীতিমতো গায়ে আগুন ধরে যায়। সেদিন রাতে টিনা একটা হট নাইট গাউন পরে সোজা ইউচেনের রুমে হাজির হয়। সে মনে মনে একটা নোংরা প্ল্যান ফাঁদে যে তার আর ইউচেনের ঘনিষ্ঠতা দেখে এমা হয়তো জেদের বসে বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপর এই সম্পত্তির পুরো মালিক সে নিজেই হবে। সে খুব আদরে গলায় বিছানায় গিয়ে বলে তোমার কি সেই রাতের কথা মনে আছে? কিন্তু যেই না সে কম্বলটা সরালো, ওরে বাবা, ভেতরে তো এমা শুয়ে আছে। এমাকে দেখে টিনার তো আক্কেল গুরুম, সাথে প্রচণ্ড রাগও। এমা তাকে কড়া গলায় জিজ্ঞেস করে যে সে এসব কি ফালতু কাজ করার চেষ্টা করছিল। অপমানে লাল হয়ে টিনা সেখান থেকে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সে বুঝতে পারে যে তাকে খুব দ্রুত কোনো একটা বড় পদক্ষেপ নিতে হবে। তখনই ইউচেন সেখানে এসে এমাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে কাট্টু মিনহো, সে আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে তার বোন কোনো একটা এক্সপেরিমেন্ট ল্যাব থেকে প্রাণপণে পালাচ্ছে। সে ঘামতে ঘামতে ঘুম থেকে ওঠে এবং সোজা ইউনার রুমে যায়। গিয়ে দেখে ইউনাও কোনো একটা খারাপ স্বপ্ন দেখে ধরফর করে উঠে পড়েছে। ইউনা তখন মনে মনে ডিসাইড করে যে যেভাবেই হোক তাকে এই জায়গা থেকে এক্ষুনি পালাতে হবে। ইউনা পালানোর জন্য যেই না দরজার বাইরে পা রাখে, অমনি মিনহোর সাথে তার জোরে ধাক্কা লাগে। ইউনা তাকে চুপ থাকতে বলে, কারণ তাকে পালাতে হবে। মিনহো তোর সাথে কথা বলার চেষ্টা করলেও ইউনা কিছুতেই শুনতে রাজি হয় না। তখন মিনহো ইচ্ছে করে জোরে জোরে চেঁচামেচি শুরু করে, পুরো বাড়ির লোকজনকে জাগিয়ে তোলে। ইউচেন দৌড়ে এসে জানতে চায় যে মাঝরাতে এসব কি নাটক চলছে। তখন মিনহো বেশ অ্যাটিটিউড দেখিয়ে বলে যে সে এই মেয়েটার সাথে এক ছাদের নিচে থাকতে পারবে না, তাই সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। এমা তার ছেলের এই আচরণ দেখে সহজেই বুঝতে পারে যে এটা নিশ্চয়ই মিনহোর কোনো একটা মাস্টার প্ল্যানের অংশ, তাই সে ইউচেনকে ইশারা করে চুপ থাকতে
আসতে বলে। টিনা তখন সুযোগ পেয়ে মিনহোকে জ্ঞান দিতে আসে। এরপর এমা মিনহোকে বলে ইউনার কাছে ক্ষমা চাইতে। তারপর এমা মিনহোকে রুমে নিয়ে গিয়ে একা পেয়ে জিজ্ঞেস করে যে সে ইচ্ছে করে এমন সিন ক্রিয়েট কেন করলো। মিনহো মনে মনে ভাবে যে যতক্ষণ না সে কনফার্ম হচ্ছে সে মাকে সত্যিটা বলবে না, তাই সে এড়িয়ে গিয়ে বলে যে তার মনে কিছু একটা সন্দেহ হচ্ছিল, তাই সে একটা এক্সপেরিমেন্ট করছিল মাত্র। এমা তাকে বেশি ভাবতে বারণ করে গুড নাইট বলে চলে যায়। এমা চলে যাওয়ার পর মিনহো তার হাতের মুঠো খোলে। দেখা যায় ধাক্কা লাগার সময় সে চালাকি করে ইউনার মাথা থেকে কয়েকটা চুল ছিঁড়ে নিয়েছিল। সে সাথে সাথে অ্যালেক্সকে কল করে সেই চুলগুলো দিয়ে ডিএনএ চেক করতে নির্দেশ দেয়। ওদিকে টিনা ইউনাকে তার রুমে ছুঁড়ে ফেলে হুমকি দেয় যে সে যেন আর কোনো উল্টোপাল্টা কাজ না করে। টিনা চলে যাওয়ার পর ইউনা তার ব্যাগের ভেতর হাত দিয়ে চমকে যায়। সে দেখে সেখানে একটা স্মার্ট ওয়াচ রাখা আছে, যেটা আসলে ধাক্কা লাগার সুযোগে মিনহোই তার ব্যাগে লুকিয়ে রেখেছিল। ব্রিলিয়েন্ট। পরের দিন সকালে ইউনা আবার পালানোর চেষ্টা করে, কিন্তু এবার কপাল খারাপ। বাইরে থেকে ঠিক তখনই টিনা আসছিল। সে গেটের সামনে ইউনাকে পকড়াও করে এবং ধমক দিয়ে তাকে ভেতরে যেতে বলে, কিন্তু ইউনা কিছুতেই তার কথা শোনে না। তখন গ্র্যান্ডমা সেখানে এসে টিনাকে ইউনার থেকে দূরে সরিয়ে দেন। ইউনা তখন কেঁদে কেঁদে তাদের সবাইকে আসল সত্যিটা জানিয়ে দেয় যে টিনা আসলে তার মা নয়, আর টিনা সব সময় তাকে জোর করে এক্সপেরিমেন্টের জন্য পাঠাতো। টিনা তো স্বাভাবিত এটাকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিতে চায়। এদিকে অফিসে বসে এমা আর ইউচেনও আসল সত্যিটা জানতে পারে যে ইউনা আসলে তাদেরই হারিয়ে যাওয়া মেয়ে। আর ঠিক একই সময় মিনহোর কাছেও ডিএনএ টেস্টের রিপোর্ট এসে পৌঁছায়, যা প্রমাণ করে যে ইউনা তার আপন বোন। বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। অবস্থা বেগতিক দেখে টিনা গ্র্যান্ডমাকে ধাক্কা দিয়ে ফেলে ইউনাকে জোর করে নিজের সাথে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এমা আর ইউচেন সেখানে এন্ট্রি নেয় এবং টিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এমা ইমোশনাল হয়ে বলে যে এটা তার নিজের মেয়ে, আর এটা প্রমাণ করতে সে ইউনার হাত চেক করে বার্থমার্ক দেখার জন্য। কিন্তু এ কি, সেখানে তো কোনো দাগই নেই। টিনা তখন শয়তানির হাসি হাসে, মনে মনে ভাবে যে সে ভালো করেই জানতো এমা একদিন এই বার্থমার্ক চেক করবেই, তাই সে আগেই অপারেশন করে সেই দাগটা তুলে ফেলেছিল। সে খুব কনফিডেন্সের সাথে দাবি করে যে কেউ যেন তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা না করে। ঠিক সেই মুহূর্তে মিনহোর হিরোইক এন্ট্রি। সে ডিএনএ টেস্টের রিপোর্ট সবার সামনে তুলে ধরে জোর গলায় অ্যানাউন্স করে যে ইউনা তার বায়োলজিক্যাল বোন। সব সত্যি ফাঁস হয়ে যাচ্ছে দেখে টিনা পাগলের মতো ইউনাকে ধরে টানাটানি শুরু করে দেয়। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ইউনা ছিটকে মাটিতে পড়ে যায় এবং তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে এমা কান্নায় ভেঙে পড়ে। সে দ্রুত ইউনাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করেও যখন ইউনার জ্ঞান ফেরে না, তখন এমা মরিয়া হয়ে নিজের শরীরের রক্ত বের করে ইউনাকে খাওয়াতে শুরু করে। এটা দেখে ইউচেন ঘাবড়ে গিয়ে বলে যে এভাবে রক্ত দিলে তো এমা নিজেই অসুস্থ হয়ে যাবে, সে বরং ইউনার জন্য ভালো কোনো ডাক্তার ডেকে আনছে। তখন এমা তাকে থামিয়ে দিয়ে বলে যে তারা সাধারণ মানুষ নয়, তারা স্পেশাল, তাই বাইরের কোনো ডাক্তার তাদের ঠিক করতে পারবে না। এরপর এমার রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে আসে এবং সোজা টিনাকে কষিয়ে এক থাপ্পড় মারে। সে জানতে চায় টিনা কেন তাদের সাথে এমন বেইমানি করল। টিনা কাঁদো কাঁদো হয়ে স্বীকার করে যে সে শুধুমাত্র টাকার লোভেই এই জঘন্য কাজটা করেছে। এমা তখন ডক্টর ওয়াংয়ের খোঁজ জানতে চাইলে টিনা প্রথমে মুখ খুলতে চায় না। তখন এমা তাকে লোভ দেখিয়ে বলে যে টিনা যদি তার কথা মতো কাজ করে তবে এমা তাকে পুরোপুরি সুস্থ করে তুলবে। এই শর্তে টিনা রাজি হয়ে যায়। ওদিকে ডক্টর ওয়াং তার ল্যাবে লুকিয়ে ফিরে আসে কিছু জরুরি পেপার্স বা ডকুমেন্টস নেওয়ার জন্য। সেগুলো পেয়ে সে জলদি টিনাকে ফোন করে। টিনা ইমার শেখানো প্ল্যান অনুযায়ী মিথ্যা বলে যে সে ইমার মেয়েকে কিডন্যাপ করে ফেলেছে এবং প্রমাণস্বরূপ একটা ছবিও পাঠিয়ে দেয়। এটা দেখে ওয়াং মহা খুশি হয়ে টিনাকে একটা নির্দিষ্ট জায়গায় মেয়েটাকে নিয়ে আসতে বলে। পরের দিন প্ল্যান মাফিক এমা, ইউচেন আর টিনা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। ইউচেন সেফটির কথা ভেবে বাইরে গার্ড দেওয়ার জন্য রেডি থাকে এবং এমা ভেতরে যায়। টিনা এমাকে নিয়ে ওয়াংয়ের সামনে গেলে তাকে দেখে ওয়াংয়ের তো খুশিতে আত্মহারা অবস্থা। ঠিক সেই সুযোগে এমা আচমকা ওয়াংয়ের ওপর অ্যাটাক করে বসে, কিন্তু ওয়াং খুব চালাক। সে নিজেকে বাঁচিয়ে নিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলে যে এমা যেন ভুলে না যায় এই লড়াইয়ের কৌশলগুলো তাদের গ্র্যান্ডপাই তাদের শিখিয়েছিলেন। এমাও হামে যাওয়ার পাত্রী নয়। সে বলে, তাও তুমি আমার হাত থেকে আজ বাঁচতে পারবে না। এই বলে সে একটা ধারালো ছুরি দিয়ে ওয়াংয়ের উপর আঘাত করে, যাতে ওয়াং কিছুটা আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওয়াং তখন রাগে চিৎকার করে বলে যে সে এমাকে জ্যান্ত ছাড়বে না। তার একজন লোক এমার দিকে তেড়ে আসে আক্রমণ করার জন্য।
ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে সেখানে পুলিশের এন্ট্রি। পুলিশ এসে সাথে সাথে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে এবং ওয়ংকে সারেন্ডার করতে বলে। কিন্তু ওয়ং তো সহজে হার মানার লোক নয়। সে চোখের পলকে টিনাকে ধরে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং পুলিশকে হুমকি দেয় যে কাছে এলেই সে টিনাকে মেরে ফেলবে। তখন এমা আর ওয়ংয়ের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে ওয়ং সজোরে টিনাকে ছুঁড়ে ফেলে দেয়। কপাল খারাপ টিনার, সে গিয়ে সোজা একটা লোহার রডের ওপর পড়ে আর রডটা তার শরীর এপার ওপার ভেদ করে যায়। স্পটে টিনার মৃত্যু হয়। এরপর ওয়ং সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাকে নিয়ে যায়। শেষমেশ ভিলেনের পতন। এরপরের সিনে দেখি একটা স্বস্তির পরিবেশ। বাড়িতে এমা অধীর আগ্রহে ইউনার শয্যাপাশে বসে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছে। অবশেষে ইউনা চোখ মেলে তাকায় এবং সামনে নিজের মাকে দেখতে পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মিনহো তার বোনকে সম্পূর্ণ সুস্থ দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর দুই ভাই বোনের মধ্যে একটা মিষ্টি ঝগড়া শুরু হয় যে কাদের মধ্যে কে বড়। তখন ইউচেন এসে হাসতে হাসতে বলে যে যেই বড় হোক না কেন তারা দুজনই তাদের কাছে পৃথিবীর সেরা সন্তান। এরপর তারা চারজন মিলে একসাথে একটা সুন্দর ফ্যামিলি হাগ করে। কিছুদিন পর এমা জেলে তার ভাই ওয়ংয়ের সাথে দেখা করতে যায়। ওয়ং হুতাশ হয়ে তাকে জিজ্ঞেস করে যে তার এই করুণ পরিণতি কিভাবে হলো। এমা তখন খুব শান্তভাবে উত্তর দেয় যে ওয়ংয়ের উদ্দেশ্য আর এক্সপেরিমেন্টগুলো সবই ভুল ছিল আর সেই লোভের জন্যই আজ তার এই অবস্থা। এরপর এমা মনে মনে ভাবে যে সে কিভাবে দিনরাত এক করে প্র্যাকটিস করে নিজেকে একজন সেরা ডাক্তার হিসেবে গড়ে তুলেছে। ওয়ং নিজের এই পতন কিছুতেই মেনে নিতে পারছিল না এবং পাগলের মতো প্রলাপ বকতে থাকে। পুলিশ তখন তাকে আবার সেলের ভেতর নিয়ে যায়। এর কয়েকদিন পর যখন সবকিছু একদম নর্মাল হয়ে গেছে তখন এমা আর ইউচেন একসাথে তাদের অফিসে পৌঁছায়। অফিসের স্টাফরা সবাই তাদের স্বাগত জানিয়ে বলে যে তারা একদম বেস্ট কাপল। তখন ইউচেন খুব রোম্যান্টিক মুডে এমাকে জিজ্ঞেস করে যে সে কবে তার বিয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে। এমা একটু মুচকি হেসে শর্ত দেয় যে যেদিন আমার বাচ্চারা এই বিয়েতে মত দেবে সেদিনই আমি রাজি হব। আরে ভাই, সিনেমার ক্লাইম্যাক্স তো এখানেই। ঠিক তখনই একটা হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, আমাদের লিটল হিরো মিনহো একটা হেলিকপ্টার থেকে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে লাউড স্পিকারে অ্যানাউন্স করে যে আমি আমার মায়ের তরফ থেকে বাবার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি। এমা তো আকাশ থেকে পড়ে, কারণ এই স্টাইলের এন্ট্রিটা তার কাছে খুব চেনা চেনা লাগছিল। এরপর মিষ্টি মেয়ে ইউনা দৌড়ে এসে তার মায়ের হাতে একটা সুন্দর আংটি তুলে দেয়। এমা আর দেরি না করে সবার সামনে হাঁটু গেড়ে বসে ইউচেনকে প্রপোজ করে বলে, তুমি কি সারা জীবনের জন্য চিন ফ্যামিলির অংশ হতে চাও? ইউচেন তো খুশিতে গদগদ। সে আবেগে আপ্লুত হয়ে বলে যে সে স্বপ্নেও ভাবেনি যে এমন একটা দিনের জন্য তাকে হ্যাঁ বলতে হবে। এরপর সেটার হাতটা এমার দিকে বাড়িয়ে দেয় আর এমা খুব ভালোবাসার সাথে তার আঙুলে আংটিটা পরিয়ে দেয়। অফিসের সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে এবং তাদের জন্য চিয়ার্স করে। এরপর তারা দুজন একে অপরকে ভালোবেসে কিস করে। আর এভাবেই অনেক চড়াই উতরাই পেরিয়ে এমা আর ইউচেনের এই সুন্দর লাভ স্টোরি তাদের কিউট বাচ্চাদের সাথে একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়। ব্যাপারটা তো পুরোই জমে গেল, তাই না?